সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশে কিংবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমাদের এই বাস্তব জীবনে আমাদের সাথে যাই কিছু ঘটুক না কেন, আমরা একটা কথা বলেই নিজেকে সান্ত্বনা দিই, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা কিংবা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে আপনার জীবনে যেটা ঘটেছে, এটা কি সৃষ্টিকর্তা ঘটিয়েছে না আপনি নিজেই ঘটিয়েছেন? আর এটা ভবিষ্যতের জন্য কতটুকু ভালো আর কতটুকু খারাপ হতে পারে, আপনি যদি আজকে মেহেদির জীবনের বাস্তব গল্পটা শুরু থেকেই শেষ পর্যন্ত শোনেন, তবে ওই কথাটার একটা বাস্তব রূপ পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, মেহেদির জীবনের গল্পটা হতে পারে প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা সহ বাবা মায়ের জন্য ভীষণ শিক্ষণীয়। তাই বরাবর মতো বলে যাচ্ছি, গল্পটা শুরু থেকেই শেষ পর্যন্ত শুনে যান। আমার এখানকার সময় এই মুহূর্তে রাত 3:17। দর্শক বন্ধুরা, ঘুম থেকে উঠেছি, আমি নিজেও একটু অসুস্থ, আমার কণ্ঠটা আজকে একটু ভিন্ন রকম হতে পারে, কিন্তু আজকের যে গল্পটা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক গল্পটার মাঝে অনেক রকম আনন্দ, ভালোবাসা, বিচ্ছেদ এবং সবশেষ বাস্তবতার এক কঠিন স্পর্শ পাবেন। তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করবো, আমার এই ভাঙা গলায় মেহেদি ভাইয়ের জীবনের এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যান। ধন্যবাদ। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মেহেদি হাসান, আমার বাড়ি রাজধানী ঢাকার পাশে নারায়ণগঞ্জ। দর্শক বন্ধুরা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে আমার ছোট 2টা ভাই। আমাদের পরিবারটা একটা মধ্যবিত্ত পরিবার। আমার আব্বা আমাদের ইউনিয়নের একজন ডাক পিয়ন। যদিও আগে চিঠিপত্রের জমানা ছিল, মানুষ দূর দূরান্ত থেকে প্রিয় মানুষটার কাছে মনের কথাগুলো চিঠির মাধ্যমে লিখে পাঠাতো। আর আমার আব্বা গভীর রাতে সাইকেল চালিয়ে, আর সেই সাইকেলের সামনে একটা হারিকেন বেঁধে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিঠি দিয়ে আসতো। আর এখনকার জামানা অনেক ডিজিটাল হয়ে গেছে, এখন সবাই মনের লেনদেন করে টেলিফোন কিংবা ইন্টারনেটের মাধ্যমে। যাই হোক, একটা সময় আমার আব্বার পেশাটা অনেক ভালো ছিল অ্যান্ড আমার আব্বা অনেক বেশি ব্যস্ত মানুষ ছিল। বাট এখন আমার আব্বা কেমন যেন একটু বেকার হয়ে গেছে, কোনো কাজ কাম নাই, সারাক্ষণ বাসায় থাকে। আর আমাদের সংসারটা এভাবেই চলতে থাকে। আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি নারায়ণগঞ্জের কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি পড়াশোনার প্রতি মোটামুটি একজন ভালো স্টুডেন্টে ছিলাম। খুব বেশি ভালো সেটা বলবো না, তবে ভালো স্টুডেন্ট ছিলাম। আমি এসএসসিতে অনেক ভালো একটা রেজাল্ট করে নারায়ণগঞ্জের একটা কলেজে ভর্তি হই। আমার পরিবারের বেশিরভাগ দায়িত্বটাই আমার উপরে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি টিউশনি করে আমি নিজের পড়ার খরচ যোগাই এবং আমার ছোট 2টা ভাই আছে, তাদেরকেও টাকা পয়সা দিই। এভাবে আমাদের সংসারটা একটু একটু করে সামনের দিকে যাচ্ছিল। আর এই পর্যন্ত আমার আব্বা কিন্তু সম্পূর্ণই বেকার হয়ে যায়। আব্বা বাসায় থাকে, দোকানে যায়, ঘোরাফেরা করে, এভাবে আমার আব্বার দিনগুলো কাটতে থাকে। অ্যান্ড আমার আব্বার হাত খরচের টাকাটাও আমার নিজেকেই দেওয়া লাগে। আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমাদের বাড়ির পাশেই আরেকটা বাড়ি আছে, যেটার নাম হচ্ছে হাজারি বাড়ি নামে পরিচিত। সেই হাজারি বাড়িতে হাজারি সাহেবের একটা মেয়ে আছে, একটা ছোট মেয়ে আছে। ওই মেয়েটাকে প্রাইভেট পড়ানোর জন্য আমাকে ঠিক করা হয়। তো ওনার সাথে আমার কন্ট্রাক্ট হয় যে উনি আমাকে প্রতি মাসে 1400 টাকা করে দিবে। অ্যান্ড আমি শুক্রবার শনিবার ছাড়া অন্য দিনগুলোতে 1 ঘন্টা করে মেয়েটাকে প্রাইভেট পড়াবো। তো যথারীতি আমি কী করি, মেয়েটাকে প্রাইভেট পড়ানোর জন্য ওদের বাসায় যাই। তো হাজারি সাহেব কিন্তু যথেষ্ট ভালো মানের মানুষ ছিল। উনি আমাকে অনেক বেশি সম্মান করতো এবং ভালোবাসতো। একটা ব্যাপার আসলে না বললেই নয়, উনি আমাদের এলাকাতে অনেক বড় মাপের একজন মানুষ। তারপরেও মাঠে ঘাটে আর বাজারে গিয়ে সবসময় আমার প্রশংসা করে। সবার কাছে বলে যে অমুক সাহেবের একটা ছেলে আছে, ছেলে নয় যেন হীরার টুকরা, অনেক লক্ষ্মী একটা ছেলে। আমি অনেকের কাছে শুনি যে মানুষ আমাকে বলে যে হাজারি সাহেব বিভিন্ন জায়গায় গিয়ে আমার প্রশংসা করে। তো ওনার বাসায় ওনার বাচ্চাকে যদি আমি পড়াই, ওনার প্রতিও আমার একটা রেসপেক্ট আর ভালোবাসা আছে, যে জন্য আমি ওনার বাচ্চাকে আমার নিজের মতো করে পড়াই। তো পড়াইতে একদিন আমি খুব খেয়াল করে দেখি যে মাগরিবের একটু পরে আমাকে হাজারি সাহেবের মেয়ে, হাজারি সাহেবের 2টা মেয়ে, হাজারি সাহেবের বড় মেয়ের নাম হচ্ছে নেহা আর ছোট মেয়ের নাম হচ্ছে লিমা। তো বড় মেয়ে আমার জন্য মাগরিবের একটু পর আমার জন্য হঠাৎ করে শরবত বানিয়ে নিয়ে আসে। তো শরবত বানিয়ে যখন নিয়ে আসে, আমি একটু অবাক হয়ে মেয়েটার দিকে তাকাই থেকে আমি বলি যে
আমি তো শরবত চাই নেই, হঠাৎ করে কেন শরবত নিয়ে আসছেন? তো বলে যে না আপনি মাস্টার মানুষ, আপনাকে তো মাঝে মাঝে একটু শরবত টরবত খাওয়াইতে হয় তাই না? তো আমি বললাম ওকে ফাইন ঠিক আছে, তো শরবত আমি বললাম যে আপনি রেখে যান। বলে না না আপনি আমার সামনেই খান। তো আমি বললাম যে কেন আপনার সামনেই কেন খেতে হবে? তো বলে খান না, আপনি একটু খান আমি দেখবো। তো আমি যখন শরবতটা মুখে দিই, মুখে দেওয়ার সাথে সাথে আমার মুখটা তখন একেবারে জ্বলসে যায়। আমি একেবারে গ্লাসটা হাত থেকে ফেলে দিই, গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। শরবতটা ছিল মরিচের গুঁড়া দিয়ে বানানো। এটার ভিতরে আমরা যে ট্যাঙ্ক বলি, আসলে ট্যাঙ্কের কোনো কিছুই ছিল না, এটার ভিতরে সম্পূর্ণ ছিল হচ্ছে মরিচের গুঁড়া। আমার গলাটা একেবারে জোসরে যায়। আমি তখন ওখানে লাফ দিয়ে উঠি, আর মেয়েটা আমার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসে। মেয়েটাকে এত সুন্দর লাগতেছিল, আমি চোখে না দেখলে বিশ্বাস করাইতে পারবো না। চিকন দাঁত এবং হচ্ছে মেয়েটা অতটা মোটা না, একটু মিডিয়াম করে স্বাস্থ্য, চোখগুলো অনেক বেশি সুন্দর, মায়াবী ঢাগর ঢাগর চোখে যখন আমার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসতেছিল, আমি তার মুখের দিকে তাকাতে যেন অন্য কোনো একটা রাজ্যে হারিয়ে গেলাম। আমার মনে হয় যে আমার জীবন আমি কখনো তো সুন্দর মেয়ে দেখি নাই। মুহূর্তের মধ্যে আমার গলার জাজটা যেন মিঠে গেল। আমি তখন বললাম যে কী করলেন আপনি এটা, আপনি কি গাছটা ঠিক করলেন? আমাকে বলে কেন, আমি অন্যায় কী করলাম? আপনার জন্য শরবত বানিয়ে এনেছি। আমি বলি তো শরবত বানাইলেন আপনি, আপনি আমাকে এটা কিসের শরবত দিলেন? তো আমাকে বলতে আছে দেখেন আমাকে কিন্তু দোষারোপ করবেন না। আমি কিন্তু আপনাকে বলি না যে আমি আপনাকে চিনি দিয়ে শরবত বানিয়ে দিয়েছি কিংবা লেবু দিয়ে শরবত বানিয়ে দিয়েছি। আমি আপনাকে শুধু শরবতের কথা বলেছি। আরে শরবতটা আমি গুঁড়া মরিচ দিয়ে বানিয়েছি, কেন কী হয়েছে, মজা হয়নি? এটা বলার পর মেয়েটা তখন চলে যায়। আমি তখন ওর ছোটো বোন লিমাকে বলি যে লিমা তোমার বোনটা এত দুষ্ট কেন বলো তো? তো লিমা আমাকে বলে যে ওর কারণে আমাদের বাসায় কোনো লজিং মাস্টার থাকে না। আমি বললাম বলে এর আগেও কিন্তু আমাদের বাসায় লজিং মাস্টার ছিল, ওর অত্যাচারে লজিং মাস্টার আমাদের বাসা ছেড়ে পালিয়েছে। তখন আমি লিমাকে বলি যে কেন তোমার বড় বোন এরকম লজিং মাস্টারের উপরে অত্যাচার কেন করে, কারণটা কি? তখন বলে বুঝেন না আমার জন্য। আমি বলি তোমার জন্য কেন? পরে বলতে আছে ওই যে আপনি আমাকে এখন প্রাইভেট পড়ান, ও আমার সাথে খেলতে পারে না। ও কিন্তু এই সময়টা আপনি যদি আমাকে প্রাইভেট না পড়াইতেন ও আমার সাথে কিন্তু খেলতো। তো ওর খেলার সময়টা যে আমি আপনাকে দিয়ে দিচ্ছি এই জন্য হচ্ছে ও এরকম করে। আপনি সাবধানে থাকবেন, আপনার সাথে আরও অনেক বেশি করবে। আমি তখন বলতেছি যে আমার সাথে যত যাই করুক না কেন ও কিন্তু আমাকে চিনতে পারে না। আমি কিন্তু অন্য 8-10টা লজিং মাস্টারের মতো না। আমি ক্লাস 8 থেকে আমি ক্লাস 8 থেকে বাচ্চাদেরকে প্রাইভেট পড়াই, লজিং থাকি, সুতরাং আমার সাথে ওকে এগুলো করতে পারবে না। তো এরপরে আমি কি করি, যাই হোক প্রতিনিয়ত লিমাকে পড়াচ্ছি। শুক্রবার শনিবার ছাড়া বাকি দিনগুলোতে আসতেছি। আর প্রতিদিনে আমাকে নেহা অপমান করে, অপমান বলতে সবসময় আমার সাথে দুষ্টামি করে। মাঝে মাঝে এরকম হয়েছে আমি যে সাইকেল চালিয়ে ওদের বাসায় যাই, ওই সাইকেলের হাওয়া ছেড়ে দেয়, তখন আমাকে মাঝে মাঝে হেঁটেই লিমাদের বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত আসতে হয়। আমার সত্যিকার অর্থে মাঝে মাঝে অনেক রাগ হয়, খারাপও লাগে, কিন্তু মাঝে মাঝে অনেক বেশি ভালোও লাগে। অন্তত খুনসুটি করার মতো একটা মানুষ তো আছে, একটু দুষ্টামি করবে, একটু মজা মাস্তি করবে, একটু ফানি করবে, এরকম একটা মানুষ তো আসলে সব পরিবারে থাকে না বা পাওয়া যায় না। এই পরিবারে নেহার মতো একটা লক্ষ্মী মেয়ে আছে, মাঝে মাঝে দুষ্টামি করে, মাঝে মাঝে রাগও হয়। তো সব কিছু মিলে আমার দিনগুলো কাটতেছে। এভাবে কাটতে কাটতে একটা সময় নেহার ছোটো বোনটা তখন ক্লাস 5 থেকে ক্লাস 6 উঠে যায়। তো ক্লাস 6 যখন উঠে যায় তখন আমি হাজারি সাহেবকে বলি যে আপনার মেয়ে তো ক্লাস 6 উঠেছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন সে মোটামুটি অনেক ভালো বা পড়াশোনার প্রতি যথেষ্ট ভালো। আমি আর এখন না আসলে ভালো হয়। আমি নিজেই বলি, কারণ সবচেয়ে সত্যিকার অর্থ হচ্ছে আমি নেহার প্রতি একটু দুর্বল হয়ে গেছিলাম। আমার কাছে মনে হয় যে আমার যে কোনো সময় নেহার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যেতে পারে। এই জন্য আমি আগ থেকে এই পরিবারের কাছ থেকে সরে যেতে চাচ্ছি, যার জন্য আমি হাজারি সাহেবকে বললাম। তখন হাজারি সাহেব আমাকে বলতেছে এটা কেমন কথা বলতেছেন? আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমার মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, তার জন্য আর মাস্টার রাখতে হবে না। আমার মেয়ে ক্লাস 5 থেকে 6 উঠেছে, তো সমস্যা কি, আপনি তাকে পড়ান। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি তাকে কী বলবো। অ্যান্ড একটা পর্যায়ে আমি তারা বলতেছি যে দেখেন আসলে আমার ওই সময় কভার হয় না, তো আপনার এখানে আসার মতো সময়টা আমার এখানে হয় না। আমি কি করি, আমার ওখানে বাচ্চা আছে, আমি ওই বাচ্চাগুলোকে পড়াই, অ্যান্ড একটা বাচ্চার জন্য এত দূরে আসতে আমার খুব সমস্যা হয়। তখন উনি আমাকে বলে যে ঠিক আছে তাহলে আপনাকে টাকা বাড়াই দিই, আপনি টাকা বাড়াইয়ে নেন। আমি বললাম টাকা বাড়াই দেন বা যাই দেন, আপনি আসলে রাগ করবেন না, আমি আপনাকে অনেক সম্মান করি, ভালোবাসি, কিন্তু আমি আপনাকে কীভাবে বলবো যে আমার আসলে সময় হচ্ছে না এত দূরে এসে আপনার মেয়েটাকে পড়ানোর জন্য। তখন আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমার মেয়েটা আপনার বাড়িতে যাবে, আপনার বাড়িতে পাঠাই। আমি বলি যে আমার বাড়িতে পাঠাবেন, তো এখন তো আর আমি নিষেধ করতে পারি না, যেহেতু উনি নিজে আমাকে বলতেছে যে মেয়েটাকে আমার বাড়িতে পাঠাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমার বাড়িতে পাঠান, ওইখানে পড়াই। তো 2 দিন উনি কী করলো, ওনার বাসায় যেই একটা কাজের মেয়ে আছে, একটা কাজের ছেলে আছে, কাজের মেয়ে আর কাজের ছেলেটাকে দিয়ে উনি একটা সিএনজি
খোঁজাখুঁজি করে প্রতিদিন ওনার মেয়েকে আমার বাড়িতে পাঠাইতো প্রাইভেট পড়ানো, মানে মেয়েটাকে পড়ানোর জন্য। অ্যান্ড এভাবে এক সপ্তাহ যাওয়ার পরে আমি হঠাৎ করে দেখি যে উনি আর মানে ওই কাজের ছেলে আর কাজের মেয়েটাকে তো ওনার মেয়েকে পাঠায় না, তখন উনি সরাসরি ওনার যে বড় মেয়ে আছে ওনার বড় মেয়ে নেহাকে দিয়ে উনি তখন ওই লিমাকে আমার বাড়িতে পাঠায়। আমি তখন মনে মনে চিন্তা করি যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। যেই নেহার জন্য আমি ওদের বাসা থেকে চলে আসছি, অথচ সেই নেহাকে এখন আমার বাসা পাঠিয়ে দেয়। তো নেহা আমাদের বাসায় আইসা যখন মানে ওর বোনকে আমি পড়াই, লিমাকে যখন পড়াই, ও তখন আমার মানে আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো আমাদের বাসায় থাকে, মানে আমাদের বাসায় থাকে। তো এরকম করে 3-4 দিন কাটে। 3-4 দিন পরে একদিন দেখি যে মানে আমি বাচ্চা আমি পড়াই কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত। তো মাগরিবের পরে যখন সন্ধ্যা 7টার দিকে আমার আম্মা দেখি যে তখন লাইক হচ্ছে শীতকালের আমেজ আসতেছে, মানে শীতকাল আসতেছে, জামানাটা এরকম ছিল। তো মা আমার জন্য অনেকগুলো পিঠা নিয়ে আসে, আমাকে বলে নি তুই পিঠা খা। আমি তখন পিঠা দেখে খুব অবাক হয়ে যায়, কারণ আমার মা কিন্তু একটু অসুস্থ ছিল, মায়ের পক্ষে আসলে পিঠা বানানোটা সম্ভব ছিল না। আমি তখন মাকে বলেছি কী ব্যাপার মা, তুমি পিঠা বানাইলা, তুমি না অসুস্থ? আমার মা বলে আমি বানাই নেই, ওই যে একটা মেয়ে আছে না, ওই মেয়েটা বানাই দিছে। আমি তখন বলি যে ওই মেয়ে কে গো মা? আমার মামাকে বলতেছে কেন, ওই যে তুই ছোট্ট মেয়েটাকে পড়াস না, ওই মেয়ের সাথে যে একটা বড় মেয়ে আসে, ওই বড় মেয়েটা। আমি তখন আমাকে বলি যে মানে বড় মেয়েটা বলতে নেহা? বলে হ্যাঁ হ্যাঁ নেহা বলছিল না, নেহা। আচ্ছা ঠিক আছে। আমার মা আসলে নেহাও ঠিক মতো বলতে পারে না, আমার মা বলে লিহা। তো যাই হোক, আমার মাকে বললাম যে তোমার হাজারি সাহেবের মেয়ে আমার বাড়িতে পিঠা বানাই দিছে, আমার কি মান সম্মান আছে? আর গিয়া যদি হাজারি সাহেবকে বলে যে আমি তোমার ওই মাস্টারের বাড়িতে গিয়া মাস্টারের মাকে পিঠা বানাই দিছি, তখন তো হাজারি সাহেব আমাকে মেরে ফেলবে। আমার মা তখন আমার মুখের দিকে তাকে খিলখিলিয়ে হেসে বলে মেয়েটা অনেক ভালো, অনেক লক্ষ্মী। আমি বলি কী বলো মা, অনেক লক্ষ্মী, অনেক ভালো? আমার মা বলে বিশ্বাস কর বাবা, এত সুন্দর করে কথা বলে যেন কলিজাটা কেড়ে নেয়। মেয়েটার সাথে কথা বললে অনেক ভালো লাগে, মেয়েটা অনেক বেশি লক্ষ্মী। আমি তখন আমার মাকে বলি মা তুমি তো একেবারে মেয়ের প্রশংসায় পঞ্চগড়, ব্যাপার কি? আমার মা বলে আসলে মেয়েটা অনেক ভালো। তো যাই হোক, তো আমার ছোটো 2টা ভাই থাকে, আমি কি করি তখন কি করি লাইক এভাবে আরও 2-3 দিন যাওয়ার পরে একটা ব্যাপার আমি খুব খেয়াল করে দেখি, যে খেয়াল করি এরকম যে আমি যখন লিমাকে পড়াই, মানে লিমাকে যখন আমি পড়াই, নেহা কিন্তু, আমি নেহার ব্যাপারে বলে রাখি, নেহা কিন্তু হচ্ছে ইয়েতে পড়ে, মানে ক্লাস 10-এ পড়ে। নেহা কিন্তু অনেক বড়, ছোট না। তো আমি খুব খেয়াল করে দেখাই, আমি যখন লিমাকে পড়াই তখন নেহা কী করে আমার যে ছোটো 2টা ভাই আছে ওদেরকে পড়ায়, মানে পাশের রুমে। তো পাশের রুমে যখন আমি শুনতেছি পড়াচ্ছে, আমি খুব খেয়াল করে গিয়ে দেখি যে হ্যাঁ, মানে নেহা হচ্ছে আমার ছোটো 2টা ভাইকে পড়ায়। তো আমি ওদিন জিজ্ঞেস করলাম কী ব্যাপার নেহা, আমি বুঝতে পারতেছি না, মানে আমি তোমার বোনকে পড়াই আর ওই পাশে তুমি আমার ভাইদেরকে পড়াও, ব্যাপারটা কি? তো তুমি চাইলে তো তোমার বোনকেই তোমার বাড়িতে পড়াইতে পারো, কেন হয়তো দূরে আমার কাছে নিয়ে আসো? আমাকে বলে যে জানেন না, বাড়ির গরু যে ঘাড়ার ঘাস খায় না। আমি তখন বলছি বাড়ির গরু ঘাড়ার ঘাস খায় না, মানে ব্যাপারটা কীরকম হয়ে গেল না? আমাকে বলে আমার ছোটো বোনকে যদি আমি পড়াই ও জীবনেও পড়বে না, আর আমি কোনো পড়া দিলে ও এটা মুখস্থ করে দিবে না, কিন্তু আপনি কোনো পড়া দিলে এটা অক্ষরে অক্ষরে পালন করবে। তো আমি বলি যে মানে তুমি যে প্রতিদিন এভাবে তোমার, মানে আমি তুমি করেই বলি যে তুমি যে প্রতিদিন এভাবে তোমার বোনকে নিয়ে আসো আমার এখানে, তোমার পড়াশোনার সমস্যা হয় না? তো ও তখন বলে যে আমার আব্বা তো শুধুমাত্র আমার বোনকে নিয়েই চিন্তা করে, আমাকে নিয়ে তো কোনো আর চিন্তা করে না, তাই না? যাই হোক, এভাবে যাওয়ার পর আমি বললাম যে তো আমি আর তার সাথে ওই ব্যাপারটা নিয়ে খুব বেশি কথা বলি না। তো একদিন হচ্ছে আমাদের এখানে মানে একটা ছোট্ট অনুষ্ঠান বলতে এরকম যে মানে আমাদের এলাকায় একটা ক্লাব আছে, ওই ক্লাবের কিন্তু আমি কোনো সদস্য না, ক্লাবের কিছু না। ওই ক্লাবে হচ্ছে ওরা অনুষ্ঠান করে প্রতি বছরে, ওদের ওই মানে জন্মবার্ষিকী ক্লাবটা যেদিন উদ্বোধন করেছিল সেই উদ্বোধনীর ডেটে। তো সেদিন হচ্ছে উদ্বোধনীর ডেটে আমি দেখলাম যে ওরা অনেক অনুষ্ঠান করেছে, আমাকে ইনভাইট করেছে যে ভাই আপনি আইসেন। তো আমি যখন ওখানে যাই, আমি গিয়ে দেখি যে হাজারি সাহেবের মেয়ে নেহা ওখানে আসে। অ্যান্ড আসার পর আমি দেখতে পাচ্ছি মেয়েটা একটা শাড়ি পরে আসছে, মানে একটা শাড়ি পরে, অ্যান্ড গলার ভিতরে হচ্ছে আপনার নববর্ষর সাজে মানুষ যেরকম করে সাজে না, যে একটা মানে বেলি ফুলের মালা গেঁথে গলার মধ্যে দিয়ে রাখছে। এত ভালো লাগতেছে, আমি তখন বুঝতে পারতেছি না কী ব্যাপার, ও এখানে এরকম মানে শাড়িটারি পরে বেহাল অবস্থা। তো দেখতেছি যে ও এখানে আসার পরে ও এখানে কবিতা পাঠ করবে, মানে কবিতা পাঠ করতেছে। আমি তখন খুব অবাক হয়ে যাই যে ওর মুখে তো আমি কখনো কবিতা শুনি নাই, ও কবিতা পাঠ করে। এটা এত সুন্দর করে একটা গ্রীষ্মের একটা কবিতা ছিল, এটা মানে খুব সুন্দর করে ওটা উপস্থাপনা করে, এত ভালো লাগে আমি ঠিক ভুলে বুঝাইতে পারবো না। ওর কবিতাটা শোনার পর আমার কেন জানি আমি তখন মেয়েটাকে ডাকি, আমি বলি নেহা শোনো, তোমার সাথে একটু কথা বলি। বলে হ্যাঁ বলেন। আমি বলি তুমি যে এত ভালো কবিতা বলতে পারো এটা তো আমি কোনোদিনও জানতাম না। তো আমাকে বলো কখনো কি জানতে চেয়েছিলেন? আমি বলি মানে জানতে চেয়েছিলাম বলতে মানে ঠিক বুঝতে পারি নাই। তো আমাকে বলেছ কখনো তো জানতে চান নাই যে আমি
কি কি পারি, আমি কিন্তু আরও অনেক কিছু পারি। আমি বলে অনেক কিছু কি পারো? বলে আপনার মাকে সেদিন দেখে আসছি। আমি বলি হ্যাঁ পিঠা বানাইছো। তো বলে শুধু পিঠা না, স্বামীর খোঁজ খবর নিতে পারি, শাশুড়ির সেবা যত্ন করতে পারি, একটা সংসারকে অনেক সুন্দর করে সাজুগুজু করে রাখতে পারি। আমি বলি আর কি পারো? বলে আমি একটা মানুষকে মন থেকে ভালোবাসতে পারি। আমি বলি একটা মানুষ, ওই একটা মানুষের নামটা কি? তখনও মুস্কি করে হেসে মুখটা নিচের দিকে দিয়ে বলে মেহেদি। আমি বলি মেহেদি মানে? আমাদের এলাকাতে মেহেদি নামের কোনো ছেলে আছে বলে তো আমার কাছে মনে হয় না। তো আমাকে বলে কেন, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ওনার নাম কি মেহেদি না? আমি তখন অবাক হয়েছে। আমি বলি যে নেহা তোমার কথাবার্তা কিন্তু আমি কিছুই বুঝতেছি না। ও বলে এর চেয়েও ভালো করে বোঝানোর মতো সাধ্য আমার নাই, আমি আপনার মতো মাস্টার না যারা ভালো করে বুঝাইতে পারবো। এটা বলার পর ও তখন চলে যায়। আমি তখন চিন্তা করতে থাকি যে ও কথাটা কী বললো। সারাটা রাত বারবার আমার মেয়েটার কথা মনে পড়ে। আমি বারবার চিন্তা করতেছি ও আমাকে কথাটা কী বললো। আমি কথা মানে তেমনভাবে কোনো কিছুই বুঝতে পারতেছি না। এভাবে যেতে যেতে 2 দিন পরে নেহার ছোটো বোনটা লিমা ও আমাকে বলতেছে যে স্যার আপনাকে একটা কথা বলি। আমি বলি হ্যাঁ বলো। তো আমাকে বলে আমি না একটা জিনিস দেখেছি আমার আপুর খাতার ভিতরে। তাই বললাম যে তোমার আপুর খাতার ভিতরে খাতা বলতে ওই যে যেখানে লেখালেখি করা হয়। তাই বললাম যে কী দেখছো এখানে? পরে বলে আমার আপু তার প্রথম পৃষ্ঠার নিচের দিয়ে লেখা রাখছে মেহেদি প্লাস নেহা। আমি বললাম যে সত্যি? বলে হ্যাঁ সত্যি। আমি বললাম কেন, তুমি তোমার বোনকে কিছু বলো না এটা লেখাতে? তো বলে না কি বলবো, আমার বোন আপনাকে অনেক পছন্দ করে। আমি বললাম কীভাবে বুঝলা? তো বলে আমার বোন আপনি যখন আমাদের এখানে প্রাইভেট পড়াইতেন আমার বোন আপনার ছবি উঠে রাখছে। আচ্ছা নেহার কাছে কিন্তু মোবাইল ছিল। তো বলে যে ছবি উঠে রাখছিল অ্যান্ড ওই ছবিতে মাঝে মাঝে আপনাকে দেখে অ্যান্ড অনেক জুম করে করে আপনাকে দেখে আপনার নাকটা নাকি অনেক বেশি সুন্দর, আপনার নাকটা অনেক সুন্দর, আপনার নাকের খুব প্রশংসা করে। আমি তখন হাসতে হাসতে বলি যে দুষ্টমি, এরকম দুষ্টমি করলে কিন্তু আমি আর পড়াবো না। তো ও কিন্তু লিমা অনেক ভালো, প্রচুর ভালো মেয়ে। আমার আমি যখন বকা দিই তখন আস্তে করে আমার পাশে বসা থাকে। তো বকা দিলে আমার পাশ থেকে উঠে আমার সাইডে এসে আমার বুকের কাছে মাথাটা রাখে। অনেক ভালো মেয়ে। আমার লাইফে আমি অনেক স্টুডেন্ট পেয়েছি, বাট লিমার মতো এত ভালো বা এত নম্র ভদ্র কোনো স্টুডেন্ট পাই নাই। এভাবে দিন যত যাইতেছে ভালোবাসি কথাটা বলার আগেই লিমার বোন নেহার প্রতি আমার ভালোবাসাটা বাড়তেছে। একটা পর্যায়ে কেন জানি আমার মনটা এত বেশি উদাস হয়ে যায়, আমার মনটা ইচ্ছা করতেছিল যে তখন আচ্ছা আরেকটা ব্যাপার এখানে বলে রাখি, তখন থেকে কিন্তু আর নেহা কিন্তু ওর বোনকে নিয়ে আর আসে না, লিমাকে নিয়ে কিন্তু ও এখানে আর আমার এখানে আসে না। তখন ওই কাজের মেয়েটাই একা একা আসে। এভাবে যেতে যেতে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আমি একদিন লিমাকে বলতেছি কী ব্যাপার লিমা, তোমাদের নেহা যে আর তোমাকে তোমার সাথে আসে না, ব্যাপার কি? তো বলে আমার আপু ওইখানে পড়ে, তো আমার আপুর পড়ার সমস্যা হয় এই জন্য আর আপু আসে না। তো আমি বললাম যে তোমার আপুকে কে পড়ায়? বলো অন্য একটা মাস্টার। আমি বলি ছেলে না মেয়ে? বলে ছেলে। কথাটা বলার পর কেন জানি আমার বুকের ভিতর হঠাৎ করে ধূপ করে ওঠে। তাই আমি বললাম যে ছেলেটা কে? তো বলে যে আমাদের এলাকাতে ওদের গ্রামেরই একটা ছেলে আছে, ছেলেটার নাম ছিল মিজান। তো মিজান আমি জানি যে আমি যতদূর জানি মিজান কিন্তু খুব বেশি ভালো ছেলে না, একটু চরিত্রহীন টাইপের একটা ছেলে। তা আমি বলি যে মিজান তোমার বোনকে পড়ায়, তোমার বোনের কোনো সমস্যা হয় না তো বা এটা সেটা? তখন বলে না কেন সমস্যা হবে? আমি বলি না আমি এমনিতে জিজ্ঞেস করলাম, তুমি কিন্তু কিছু বইলো না। বাট এরপর থেকে আমার বুকের ভিতর কেমন জানি একটা কষ্ট ফিল হতে থাকে যখন থেকে আমি জানতে পারছি লিমার মুখে যে নেহাকে মিজান প্রাইভেট পড়ায়। যেতে যেতে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে একদিন আমি লিমাকে বলতেছি যে লিমা আমি তোমাদের বাড়িতে যাব। তো বলে যে কেন স্যার? আমি বললাম যে যাবো তোমার আব্বাকে দেখার জন্য। তো ও কিন্তু প্রতি মাসে 1 তারিখে লিমা কিন্তু নিজে আমার টাকা নিয়ে আসে, আমার যে মাসিক টাকা ওইটা ও লিমা নিজেই নিয়ে আসে। তো এরপর আমি কী করলাম, আমি বললাম যে তোমার আব্বা কখন বাসায় থাকে আর কখন থাকে না? পরে বলে যে আব্বা শুধু বিকেলবেলা বাসায় থাকে না, আর অন্য দিন বাসায় থাকে, অন্য টাইমে বাসায় থাকে। তখন আমি বলতেছি যে ঠিক আছে কালকে আমি তোমাকে বিকেলে তোমার বাসায় গিয়ে পড়াবো। তো বলে যে বিকেলে? আমি বলে হ্যাঁ। তো বলে বাবা তো ওই সময় থাকে না। আমি বললাম সমস্যা না, আমি বিকেলে ওইদিকে আমার একটা কাজ আছে, তো আমি আমার কাজটা শেষ করে তোমাকে প্রাইভেট পড়িয়ে তোমার আব্বার সাথে বাজারে গিয়ে দেখা করে তারপরে আসবো। তো বলে যে আচ্ছা ঠিক আছে। এর পরের দিন বিকালবেলা যথারীতি আমি লিমাকে পড়ানোর জন্য নেহাদের বাসায় যাই। যাওয়ার পর আমি দেখি যে নেহা বারান্দায় বসে আছে। দেখে আমার এত ভালো লাগতেছিল, আমি দূর থেকে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি। আমাকে দেখে বলতেছে কি স্বর্গ দেখছিলেন? আমি বললাম না স্বর্গ দেখি না, মনে হলো যেন আকাশের চারটা মাটিতে নেমে আসছে। পরে বলো ও আচ্ছা, কবিতা তো খালি আমি বলতে পারি না, কবিতা আপনিও বলতে পারেন। আমি তখন বলতেছি যে নেহা আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? তো বলে এখন কি বলতেছেন, কথা বলতেছেন না? আমি বললাম কথাই বলতেছি কিন্তু একটু অন্যরকম কথা বলতে চাই। তো বলো অন্যরকম কী কথা? আমি বললাম তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, একটু সাইডে আসো, তখন আমি বলবো। তো বলো আচ্ছা আমি তখন সাইডে আছি, কিন্তু কেউ নাই, আর আমার মা রান্নাবান্না করতেছে, আমার ছোটো বোন তো পড়তে আছে, আর বাবা তো বাড়িতে থাকেন এই সময়। আমি বললাম যে তুমি সেদিন কবিতা বলছিলা, আমি রাতের বেলায় ঘুমোতে গেলে না তোমার কবিতাটা আমার কানের কাছে বাসে, আমি কি করতে পারি বলো তো? বলে কবিতা বাসে আর কি বাসে? আমি বলি চোখটা যখন বন্ধ করি তখন তোমার মুখটা আমার
আমার চোখের সামনে ভাসতে থাকে। আমার কাছে মনে হয় মানে এটাকে কি বলে, মানে এই ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে বলো তো। তো আমাকে বলে যে এটাকে ভালোবাসা বলে। আমি বলি ভালোবাসা? হ্যাঁ। আমাকে বলে যে এটাকে ভালোবাসা বলে। আমি তখন তারা বলি সত্যি এটাকে ভালোবাসা বলে? হ্যাঁ ভালোবাসা। আমি বললাম যে তাহলে কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তখন বলে এটা এটা বলতে এতদিন সময় লেগেছে কেন? আমি বললাম যে মানে সময় লেগেছে কেন তোমার কথা বুঝলাম না। ও আমাকে বলে যে আমি তো আল্লাহর কাছে খেলে হাত তুলে প্রার্থনা করতেছিলাম যে কবে আমার বোনের মাস্টার আমাকে ভালোবাসি কথাটা বলবে। আমি বললাম যে দেখো মানে তুমি কিন্তু আমাকে অপমান করতেছ। বলে না স্যার অপমান করতেছি না, আপনি যে আমাকে ভালোবাসি বলবেন এটা আমি আগেও জানতাম। আমি বললাম মানে আমি কি তোমাকে ভালোবাসি বলে কোনো অন্যায় করে ফেলছে? তো বলে না কোনো অন্যায় করেন না, এটা বলে দূর দিয়ে ঘরে চলে যায়। এরপর আমি ওর ছোটো বোন লিমাকে পড়াই, মানে পড়াই আর চিন্তা করতেছি আল্লাহ না জানি ওর বাবার কাছে বলে দেয়। আর ও বাবার কাছে যদি একটাবার বলে দেয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হাজারি সাহেব কিন্তু যতটা ভালো আর ততটাই খারাপ। এভাবে আমি তখন করি কি যে আমি লিমাকে পড়াইতেছি, অ্যান্ড একটা পর্যায়ে সন্ধ্যার সময় পড়াইতে পড়াইতে মানে লিমার আব্বা বাড়িতে আসে। হাজারি সাহেব এসে বলতেছে কী ব্যাপার মাস্টার সাহেব, আজকে আপনি আমার বাড়িতে চলে আসছেন? আমি বলি যে না আমি এখানে আসছিলাম একটা কাজে, তো চিন্তা করলাম আপনি আবার আপনার মেয়েটার এই ছোটো মেয়েটার আমার বাড়িতে পাঠাবেন, তো যার জন্য আমি নিজেই হচ্ছে এখানে কাজটা শেষ করে মেয়েটাকে পড়াইতে আসলাম। তো আরেকটা কথা বলি শোনেন, আমার আগে অনেকগুলো স্টুডেন্ট ছিল আমার এখানে, বাট এখন স্টুডেন্টের সংখ্যা একটু কমে গেছে। আপনি যদি বলেন তাহলে আমি কিন্তু আবার মানে লিমাকে বাসায় এসে পড়াইতে পারি। তখন আমাকে বলতেছে যে আচ্ছা তাহলে একটা কাজ করেন, তাহলে বাসায় এসে পড়ান, আমার মেয়েটা এত দূরে যাতায়াত করে ওর নিজেরও অনেক সমস্যা হয়। এরপর থেকে আমি আবার কন্টিনিউ ওদের বাসায় এসে পড়াই। অ্যান্ড পড়ানোর সবচেয়ে মূল টার্গেট হচ্ছে শুধুমাত্র নেহাকে দেখার জন্য। যেতে যেতে একটা পর্যায়ে নেহার সাথে আমার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। দিন যাচ্ছে রাত যাচ্ছে, আমার ভালোবাসার গভীরতা বাড়তেছে। আমি চোখটা বন্ধ করলে বারবার নেহার মুখটা আমার চোখের সামনে বেশি ওঠে। আমি মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। আমার কাছে মনে হয় আমি সারা দুনিয়াটাকে ভুলতে পারলেও কখনো নেহাকে ভুলতে পারবো না। আমার একটা মানে এভাবে যেতে যেতে নেহা একটা সময় এসএসসি পরীক্ষা দেয়। অ্যান্ড এসএসসি পরীক্ষা দেওয়ার পরে নেহা অনেক ভালো একটা রেজাল্টে পাস করে। অ্যান্ড আমি তখন কী করি, কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয় মানে আমাদের নারায়ণগঞ্জের ওখানে একটা ডিগ্রি কলেজে ভর্তি হই। একটা ডিগ্রি কলেজে ভর্তি, তখন আমি যে কলেজে পড়াশোনা করতাম নেহা সেম কলেজে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে আমার কলেজে তো আমার মানে সবার সাথেই পরিচয়, আমি মাঝে মাঝে কলেজে যাই, গেলে নেহার সাথে আমার দেখা হয়। এভাবে যেতে যেতে আমাদের সম্পর্কটা প্রায় 1.5 বছরে গড়ায়। অ্যান্ড 1.5 বছরে দুজনের মাঝে অনেক রকম গভীর সম্পর্ক হয়। আর আরেকটা ব্যাপার বলে রাখি, এরই মাঝে কিন্তু নেহার সাথে আমার ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক নেহাদের বাড়িতে আমার নেহার সাথে শারীরিক সম্পর্ক হয়। অ্যান্ড শারীরিক সম্পর্ক হয় 2 বার। এটা আমি আসলে আমার কোনোভাবে ইচ্ছা ছিল কিনা আমি জানি না, বাট আমার যতটা ইচ্ছা ছিল নেহার ইচ্ছা তার চেয়ে অনেক বেশি ছিল। আমি নাকি এটা প্রশ্ন করেছিলাম যে তুমি আমার সাথে এই কাজটা কেন করো, বিয়ের আগে তো এটা করা ঠিক না। ও আমাকে বলে যে বিয়ের আগে যদি বিয়ের কাজটা করে ফেলি তাহলে কিন্তু আর তুমি আমাকে ছেড়ে যাবা না, অ্যান্ড তুমি তখন তোমার নিজের কাছে অনুশোচনায় ভুগবা যে তুমি আমার দেহতে হাত দিয়েছো, সুতরাং তুমি আমাকে কখনো ছেড়ে যাবা না। ওর এই কথাটার ওর ওই খোরা যুক্তিটা যখন আমাকে দেয় আমার কাছে মনে হয় যে হ্যাঁ ও কথাটা একেবারে খারাপ বলে নাই, আসলে এমনটাও হতেও পারে। কারণ আমি যদি ওকে ভালোবাসি তাহলে আমার কাছে এই জিনিসটা আমার নিজের কাছে অনুশোচনা মনে হয় যে আমি একটা মেয়ের সাথে এই কাজগুলো করেছি, তাকে যদি আমি বিয়ে না করি তাহলে রোজ হাসরের দিন আমাকে সৃষ্টিকর্তার কাছে অনেক বড় একটা কৈফিয়ত দিতে হবে। যাই হোক, এভাবে দিনের পর দিন কাটতেছে, আমাদের সম্পর্কটা মোটামুটি খুব ভালোই গড়াইতেছে। এর মাঝে নেহা একটা অনেক ভালো মোবাইল ফোন কিনে, মানে একটা মানে এইচডি ক্যামেরাওয়ালা একটা ভালো মোবাইল ফোন কিনে। তো মোবাইল ফোন কেনার পরে ওই দিন মানে লাইক রাত 9:30 মতো বাজে, আমাকে ফোন করে বলে যে একটা মোবাইল কিনছি তোমাকে দেখাবো, বাসায় আসো। তো আমি তখন বলি যে তোমাদের বাসায় যাবো কিন্তু তোমার বাবা দেখে ফেলবে না? তো বলতেছে যে আরে বাবা তুমি আমাদের বাসার পিছনে আসবা, আমি তোমার সাথে দেখা করবো। তো আমি যেতে যেতে রাত তখন প্রায় 10:30 বাজে, 10:30 বাজে ও তখন বাসার পিছনে আসে। আসার পরে ওদের বাসার পিছনে একটা বাগানের মতো আছে, আমি ওই বাগানে গিয়ে বসি, ও আসার পর আমাকে মোবাইল ফোনটা দেখায়। অসম্ভব সুন্দর ছিল মোবাইল ফোনটা। আমি দেখে ওর সাথে প্রায় ওইখানে রাত 1টা পর্যন্ত বসে থাকি। একটা পর্যন্ত বসে থাকার পরে হঠাৎ করে ওদের বাড়িতে চোর চোর বলে একটা মানে চিল্লানের শব্দ শোনা যায়, মানে চোর আসছে ওরকম করে চিল্লায়। বাট আমি তখন প্রচুর ভয় পেয়ে যাই। তখন নেহা কী করে কোনো কথা না বলে আমাকে নিয়ে টান দিয়ে ওদের ঘরের ভিতরে ঢুকে যায়, মানে ও রুমের ভিতরে ঢুকে যায়। রুমের ভিতরে ঢুকে দরজা লাগায় দেয়। আমি তখন বলতেছি নেহা এখন যদি তোমার বাসায় মানুষজন চেক করতে আসে, আমি কি বলে আরে না আমার বাসায় চেক করতে আসবে কেন, আমাদের গ্রামে মাঝে মাঝে এরকম চুরি হয়। আমি বললাম হ্যাঁ চুরি হয় সেটা জানি, কিন্তু হঠাৎ করে এই সময় এখন আমি বেরোবো কেমন করে? তো আমাকে বলে যে বের হইতে হবে কেন? আমি বললাম যে মানে বের হইতে হবে কেন? আমি কিন্তু তখন প্রচণ্ড ভয় পেয়ে যাই। আর তখন কিন্তু মানে নেহার যে মানে ছোটো বোন ছিল লিমা কিন্তু ওর নানু বাড়িতে বেড়াইতে গেছে 1 সপ্তাহের জন্য। তো এখন আমি বলি যে এত লিমাও বাড়িতে নাই, কোনোভাবে যদি মানে তোমার আব্বা যদি দেখে ফেলে আমি কি বলবো? তুমি লিমা যদি থাকতো তাহলে তুমি বলতে পারতাম যে লিমাকে পড়ানোর জন্য আসছি। তখন আমার মুখের দিকে বলতেছে মাস্টার সাহেব মাথা পুরো ঘোলাই গেছে,
গেছে? আমি বলি কেন ঘোলাবে কেন? আমাকে বলতেছে আরে বোকা, রাত 1টা বাজে, লিমাকে পড়াইতে আসছো, এটা কি আব্বাকে বলবা? আমি তখন বলি হ্যাঁ তাও তো কথা, রাত তো 1টা বাজে। আমাকে বলতেছে চুপচাপ শুয়ে থাকো, ঠান্ডার সময় ছিল, একটা কম্বল এসে আমার গায়ের উপরে চাইপা ধরে বলতেছে কি বেশি ঠান্ডা লাগতেছে? আমি বললাম অনেক বেশি ঠান্ডা লাগে গো। এরপর আমাকে জড়ায় ধরে, ধরার পর ও কি করে বলে যে আজকে তোমার এই ভালোবাসাটা আমি আমার মোবাইল ক্যামেরায় ধারণ করব। আমি বললাম কেন মোবাইল ক্যামেরায় কেন রেকর্ড করবা? ও আমাকে বলে যে নতুন নতুন একটা ফোন কিনেছি, এইচডি ক্যামেরা, এই ক্যামেরাটা কতটা ক্লিয়ার হয় এটা দেখতে হবে না? আমি বলি দেখো এটা কিন্তু ঠিক না। এরপর ও আমার সাথে আমি কি করে মানে আমাদের এই শারীরিক সম্পর্কটা ও ভিডিও করে, ওর সাথে আমার সম্পর্ক হয় অ্যান্ড ওটা খুব এইচডি ভিডিও করে। অ্যান্ড ভিডিও করার পর আমি যখন সব কিছু শেষ হওয়ার পরে আমি দেখতেছি যে মানে এত ভালো ক্লিয়ার ভিডিও হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। আমি তখন বলতেছি যে নেহা ভিডিওটা আমাকে দিয়ে দাও। বাট বলতেছে যে তোমাকে তো দিবই, তোমার ফোন নাও। তো আমি আমার মোবাইলে তখন কী করি শেয়ারেটের মাধ্যমে ওর ওখান থেকে ভিডিওটা আমার মোবাইলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তখন কিন্তু মানে ওই নতুন মোবাইলটা কেনার পরে সবসময় ওয়াশরুমে গোসল করতে গেলে বা মানে অনেক সময় নিজে নিজে আমাকে ভিডিও করে 2-3 মিনিটের নোংরা খারাপ ভিডিওগুলো আমাকে দেয়। অ্যান্ড আমিও ভিডিওগুলো দেখি। দেখতে দেখতে আমাদের দুজনের মাঝে একটা মানে হয় না যে একেবারে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। আমি 2 দিন পর পরে ওর ঘরে যাই, 2 দিন পর পরে যাই। এভাবে যেতে যেতে একটা সময় হঠাৎ করে ওদের বাসায় যে একটা কাজের ছেলে থাকে, একদিন রাতের বেলায় ও আমাকে দেখে ফেলার পর আমাকে বলতেছে যে স্যার এত রাত্রে আপনি কেন আসছেন? আমি বললাম যে শুনলাম যে লিমা নাকি অসুস্থ, লিমাকে দেখতে আসছি। তো বলে রাত প্রায় 2টা বাজে, তখন আপনি লিমাকে দেখতে আসছেন? আমি বলি ভাই দেখো আমি আসছি, তুমি কিছু মনে করো না। আমি তখন একটু বোকামি করে ছেলেটার কাছে দুর্বল হয়ে যাই। দুর্বল হয়ে গেলে আমি ছেলেটার হাতে মানে হাত চেপে ধরে বলি যে প্লিজ এই কথাটা ভাই তুমি কাউকে বলো না। এটা বলার পরে এর পরের দিনই কী করে, আমি এর পরের দিন যখন বিকালবেলা লিমাকে পড়াইতে আসি তখন ওই হাজারি সাহেব ঘরের দরজায় দাঁড়ায় থাকে। আমাকে বলে আপনি ঘরে ঢুকেন না, আপনি ঘরের পিছনে আসেন। অ্যান্ড ঘরের পিছনে যাওয়ার পরও উনি আমাকে বলতেছে যে আপনি এটা কী করলেন? আমি বললাম যে কী করলাম? বলে যে আমি আপনাকে বিশ্বাস করে আমার ঘরে আসার সুযোগ দিয়েছি। আমার এলাকার কোনো ছেলে আমার বাড়ির ত্রিসীমানায় আসতে পারে না, অথচ আমি আপনাকে আমার নিজের ছেলে মনে করে আমার ঘরে আশ্রয় দিয়েছি এবং আমার ঘরে আমার মেয়েদেরকে পড়ানোর জন্য আপনাকে সুযোগ দিয়েছি, কিন্তু আপনি সেই সুযোগটা কাজে লাগে নেন, আমার দুর্বলতার সুযোগ নিলেন। আমি বললাম যে মানে হাজারি সাহেব আপনি ভুল করতেছেন, আমার আসলে ওইরকম কিছুই না। তখন উনি আমাকে খুব কষে একটা থাপ্পড় মারে। আমাকে বলতেছে তোরে আমি ভালো মনে করছি, তোরে আমি অনেক ভালোবাসি, তাই তোরা আমি মাফ করে দিলাম। আজকে তোর জায়গায় যদি অন্য কোনো ছেলে হইতো তাহলে কূপ দিয়ে 2 টুকরা করে নদীতে ভাসাই দিতাম। আজকের পর থেকে আর কোনো দিন তুই আমার বাড়ির ত্রিসীমানায় আসবি না। এটা বলার পর উনি আমাকে 3 মাসের জন্য মানে অ্যাডভান্স টাকা দিয়ে লিমাকে যে পড়াইতো আমি 3 মাসের টাকাটা দিয়ে আমাকে ঘর থেকে বের করে দেয়। অ্যান্ড বের করে দেওয়ার পরে আমি তখন সরাসরি আমার বাড়িতে চলে আসি। আর বাড়িতে আসার পরে আমাকে ঠিক সেই মুহূর্তে নেহা কল দেয়। নেহা কল দিয়ে বলে যে বাবার সাথে তোমার কি হয়েছে? আমি বললাম যে যেটা হয়েছে এটা আমি কি বলবো। বলো না কি হয়েছে। আমি বললাম যে তোমার বাবা আমার গায়ে হাত তুলছে। আমাকে বলে কেন হাত তুলছে কেন? আমি বললাম যে কেন হাত তুলছে এটা তো তুমি ভালো জানো। বলে যে তো আমাকে বলতেছে যে তুমি কি ওদের বাসায় যে কাজের ছেলে থাকে তার নাম হচ্ছে শফিক, বলে তুমি কি শফিকের কাছে কিছু বলছিলা? আমি বললাম না, শফিকের সাথে রাতের বেলায় দেখা হয়েছে। আমি ওরা বললাম যে কথাটা কারো কাছে না বলার জন্য, কিন্তু কথাটা তোমার বাবাকে বলে দিল। ও আমাকে বলে হাই রে বৌদ্ধ, তুমি কেন শফিককে এটা বলতে গেছো? তুমি যদি শফিকের কাছে বড় থাকতে তুমি রাস্তা দিয়ে হাঁটতে আসতেই পারো। শফিক তো তোমাকে আর আমাদের বাড়ির মধ্যে দেখে নাই, রাস্তার মধ্যে দেখছে। তাহলে কেন তুমি শফিকের কাছে বলতে গেছো যে তুমি লিমাকে দেখতে আসছো? তোমার কি মাথার মধ্যে কোনো কিছুই নাই? আমি তখন বলতেছিলাম যে আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এখন কি করব তুমি আমাকে বলো। ও আমাকে বলে এই অন্যায়ের কোনো মানে মাপ নাই। এখন বাবা কি বলছে? আমি বললাম যে তোমার বাবা বলছে যাতে আর কখনো তোমাদের বাড়ির ত্রিসীমানার মধ্যে না যাই। আমাকে তখন বলতেছে এখন কি করবা, আমাদের বাড়িতে ত্রিসীমানাতে না আসলে আমাকে দেখবা কেমন করে? আমি তখন বলি যে বিশ্বাস করো নি, হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে দেখতে না পারলে আমার কলিজাটা ছিঁড়ে যাবে। ও বলে বোকামি করো না, যা করার করছো, কলেজে গেলে প্রতিদিন তোমার সাথে দেখা হবে। এরপর দিন আমি কি করে আমার বিশ্ববিদ্যালয়ে না গিয়ে প্রত্যেক দিন নেহার সাথে রাস্তায় দেখা করি, মানে ওদের কলেজে গিয়ে দেখা করি। এভাবে আরও প্রায় 6-7 মাসের মতো কেটে যায়। অ্যান্ড 6-7 মাস পরে আমি শুনতে পাই যে নেহার বাবা নেহার বিয়ে ঠিক করছে। মানে ওর হচ্ছে আপন মানে মামাতো ভাইয়ের সাথে নেহার বিয়ে ঠিক করছে। তো ওর মামাতো ভাইটা সবসময় কী করে নেহাকে নিয়ে কলেজে আসে। মানে ওর মামাতো ভাইটা ওদের বাড়িতেই থাকতে শুরু করে। আমি জানি না মানে ওই ভদ্রলোকটা কী করে, বাট ওদের বাড়িতেই থাকে। অ্যান্ড নেহাকে সবসময় কলেজে নিয়ে আসে, নেহাকে কলেজ থেকে নিয়ে যায়। তো তখন আর আমি নেহার সাথে কথা বলতে পারি না, ফোনের মাধ্যমে একটু একটু কথা হয়, বাট ভাষার ভিতরে তারপরেও ওকে অনেক বেশি পাহারা দেয়। এইভাবে আমার সম্পর্কটা প্রায় 6 মাসের মতো কাটে। অ্যান্ড একটা ব্যাপার হয়তো শুনলে অবাক হয়ে যাবেন, ওই 6 মাস নেহার সাথে যে ছেলের বিয়ে ঠিক হয় ওই ছেলে নেহাদের বাসায় থাকে, মানে বাড়িতেই থাকে। আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা কি, মানে আমার মাথায় কোনো কিছু আসতেছে না। বিয়ে হয় নাই কিন্তু ছেলে ওই বাড়িতে আসে।
এভাবে কিছুদিন কাটার পরে আমি যখন রাস্তার মধ্যে দেখতে পাই যে অন্য একটা ছেলের সাথে আমার ভালোবাসার মানুষটা হেঁটে যাচ্ছে অ্যান্ড অন্য একটা ছেলের সাথে আমার ভালোবাসার মানুষটা হেসে হেসে কথা বলতেছে, তখন আমার প্রচণ্ড রকম কষ্ট হয়। আমি তখন এই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। একদিন আমি সেই ভদ্রলোকের সামনে নেহার মামাতো ভাইয়ের সামনে নেহাকে যেয়ে বলি যে, নেহা কী ব্যাপার, তুমি আমার সাথে কথা বলো না কেন? তখন আমার দিকে চোখে ইশারা দিচ্ছে। ইশারা দেওয়ার পরে ওর মামাতো ভাই তখন বলে যে, কী ব্যাপার এই ছেলেকে? তো বলে, আগে আমাদের লিমাকে পড়াইতে আমাদের বাসার মাস্টার। আমি বললাম, শুধুই কি মাস্টার? এটা আমি ইচ্ছা করে কথাটা বলি যাতে নেহার বাবা ব্যাপারটা জানুক, কারণ আমার কথা হচ্ছে না জানলে তো আর এটা কোনো সমাধান হবে না। অ্যান্ড তখন ও কী করে, আমাকে স্কিপ করে ওর ভাইকে নিয়ে চলে যায়। অ্যান্ড এর পরের দিন হাজারি সাহেব আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে এসে আমার আব্বার সাথে অনেকক্ষণ ধরে কথা বলে। অনেকক্ষণ ধরে কথা বলার পর আব্বা ঘরে এসে আমাকে প্রচুর পরিমাণ বকাবাধ্য করে। আমাকে বলে যে, দেখ আমি কিন্তু তোরে অনেক ভালোবেসে তোকে বড় করছি, তোকে আমি জীবনে কোনো কিছুর অভাব দিই নাই, তুই এমন কোনো কাজ করিস না যে কারণে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। আমি আর বাবাকে বললাম যে, আমি এমন কি কাজ করি যেটার কারণে আপনি মানুষকে মুখ দেখাতে পারবেন না? আমার আব্বা বলে, হাজারি সাহেব একটু আগে যে কথাগুলো আমাকে বলে গেছে, আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ হইতো তোকে এই মুহূর্তে জুতা দিয়ে পিটাইতো। আমি তোকে মাফ করে দিলাম, কিন্তু আজকের পর থেকে আমি যে তার কখনোই না শুনি হাজারি সাহেবের মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক আছে। এটা বলার পর তখন আমার বুকের ভিতরে প্রচুর পরিমাণ কষ্ট ফিল হতে থাকে। এত কষ্ট লাগে আমি ভুলে বুঝাতে পারবো না। অ্যান্ড একটা পর্যায়ে নেহা আমার কল রিসিভ করা বন্ধ করে দেয়। আর নয় নেহা তখন আর কলেজেও আসে না, আমার কলও রিসিভ করে না। এইভাবে দিন যত যাচ্ছে আমার বুকের ভিতর কষ্টের পরিমাণটা বাড়তেছে। আমি না খাওয়া দাওয়া করতে পারতেছি, না ঘুমাইতে পারতেছি, আমি কোনো কিছুই করতে পারতেছি না। পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে যায়। মুহূর্তের মধ্যে আমার কাছে মনে হয় যেন আমার নিঃশ্বাসটা চলে যাবে। আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। আমি টিউশনি করানো বন্ধ করে দেই। আমি নিজের পড়াশোনা করা বন্ধ করে দিই। সব কিছু বলে আমার কাছে মনে হয় আমি যেন দেউলিয়া হয়ে গেছি। আমি অন্য একটা রাজ্য থেকে আমি যেন স্বর্গ থেকে সরাসরি নরকে চলে আসছি। এত পরিমাণ কষ্ট আমার হয় আমি পৃথিবীর কাউকে বিশ্বাস করাতে পারবো না। আমার এই কষ্টটা খুব কাছ থেকে ফিল করে আমার মা। আমাকে সবসময় বলে, বাবা তুই যেই নেশায় ডুবে আছিস এটা অনেক খারাপ একটা নেশা। কারণ তুই ভালো করে, আমার বাবা কিন্তু আমার মাকে মনে হয় বলে দেয়। আমার মা বলে যে, হাজারি সাহেবকে এলাকাতে চিনে না এমন কোন মানুষ আছে? আর হাজারি সাহেব স্বার্থের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তুই কি এটা জানিস না? আর কেন জেনে শুনে কেন বাবা বিষ পান করতেছিস? আমি বললাম যে, মা আমি কী করবো আমি ঠিক বুঝতে পারতেছি না। নেহার জন্য আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমার বারবার নেহার কথা মনে পড়তেছে। আমি নেহাকে ছাড়া কোনো কিছুই বুঝি না। আমার মা আমাকে তখন বলতেছে, তুই একটা কাজ কর, তুই কিছুদিনের জন্য তোর নানু বাড়িতে চলে যা। আমি বললাম, মা নানু বাড়িতে চলে গেলে কি আমি আমার বুকের কষ্টগুলোকে ভুলতে পারবো? আমার মা বলতেছে, তোর নানু বাড়িতে গেলে আমার কাছে মনে হয় যে তুই একটু ভালো থাকবি। এর পরের দিন আমি কিন্তু নেহার সাথে আর কথা বলতে পারি না। এর পরের দিন আমি কী করি, সরাসরি আমার নানু বাড়িতে চলে যাই। আমাদের গ্রাম থেকে আমার নানু বাড়িটা একটু দূরে ছিল বলতে আরও প্রায় 5-6টা গ্রামের পরে। তো নানু বাড়িতে আমি প্রায় 8-9 দিনের মতো থাকি। কিন্তু ওই 8-9 দিন আমি একটাবার নেহার সাথে কোনো রকম কথা বলতে পারতেছি না। দিন যত যাচ্ছে আমার বুকের কষ্টের পরিমাণটা ঠিক ততই বাড়তেছে। 8-9 দিন পরে আমি একদিন বাধ্য হয়ে আমি কী করে আমার বাড়িতে চলে আসি। মা বলে, কী রে তুই চলে আসলি যে? আমি বললাম, চলে আসলাম, আমার ব্যথা ভালো হয়ে গেছে এই জন্য। তো তখন কিন্তু মামাকে বলে যে, ওই হাজারির বাড়ির দিকে যাইস না বাবা। আমি বললাম, না মা যাবো না। অ্যান্ড আমাকে বলে যে, হাজারির বাড়ির দিকে যাইস না, কারণ আর এখন গিয়েও বা কী করবি? আর তুই তো কোনো রকম পাগলামি করিস না। এখন পাগলামি করলে আরেকজনের বউ নিয়ে যদি পাগলামি করিস তাহলে কিন্তু তোর মান সম্মান কিছুই থাকবে না, আমাদের কোনো মান সম্মান থাকবে না। তখন আমি মাকে বলতেছি, আরেকজনের বউ মানে? মা বলে, কেন তুই কি জানিস না? আমি বললাম যে, কি জানবা? আমার মা বলে, কেন হাজারি সাহেবের মেয়ের না বিয়ে হয়েছে? আমি তখন আমার মারে বলতেছি, মা তুমি এটা কী বলতেছো? হাজারি সাহেবের মেয়ের বিয়ে হয়েছে? বলে, হ্যাঁ নেহার না বিয়ে হয়েছে, তুই জানিস না? আমি বললাম, তখন আমি জাস্ট আমার চোখের পানিগুলো তখন টলমল করতেছিল। আমার মাকে জড়াই ধরে খুব কান্না করি। আর আমি বলতে থাকি, আল্লাহ আমি কী না করলাম এই মেয়েটার জন্য, এত ভালোবাসলাম, অথচ ওর বিয়ের কথাটা আমার কাছে তো একটা মোবাইল ফোন ছিল। ও আমাকে একটা মিনিট তো ফোন করে বলতে পারতো যে আমার বিয়ে নেহার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে যাচ্ছে। এটা তো আমাকে একটা বার বলতে পারতো, অথচ একটা বার আমাকে বললো না। এতটা নির্দয়ান, এতটা স্বার্থপর, এতটা বেঈমান কীভাবে মানুষ হতে পারে? চোখের পানিগুলোকে মুছে উপরের দিকে তাকিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ গো, ও আল্লাহ, আমার বুক থেকে তো তুমি নেহাকে কেড়ে নিয়েছো, কিন্তু নেহার স্মৃতিগুলো আমার বুক থেকে তুমি মুছে দাও। আমি যাতে নেহাকে ভুলে এই সুন্দর পৃথিবীতে কয়টা দিন বেঁচে থাকতে পারি, এই শক্তি তুমি আমাকে দান করো। এরপর আমি নেহাকে ভুলে সম্পূর্ণ নতুন করে একটা নতুন জীবনে পদার্পণ করে আমি সব কিছু ভুলে নতুন করে বাঁচতে শুরু করি। আমি ভাবি আমার জীবনে যেটা হয়েছে এটা শুধুই মাত্র একটা অ্যাক্সিডেন্ট। আমি নিজের মনকে বুঝাতে
বুঝাতে থাকি। অ্যান্ড কেন জানি আমার কাছে মনে হয় এলাকাতে থাকলে আমার এই রিলেশনের ব্যাপারটা এলাকার অনেক মানুষগুলোই জানে। আমি কারো কাছেই ঠিকভাবে মুখ দেখাতে পারি না, অ্যান্ড সবাই আমাকে নিয়ে খুব বেশি খিটামি করে। এভাবে কিছুদিন যাওয়ার পর আমি তখন চিন্তা করলাম যে আমি আর এলাকাতে থাকবো না। তখন আমি কি করি, ঢাকাতে একটা মানে চাকরির জন্য কাগজপত্র জমা দিই। মানে একটা লাইক অনেক বড় কোনো চাকরি না, মানে প্রাইভেট একটা কোম্পানির চাকরি। ওইখানে কাগজপত্র জমা দেওয়ার পরে ওই কোম্পানিতে আমার চাকরি হয়। তো ওই কোম্পানিতে যখন আমার চাকরি হয় তখন আমি ওখানে চাকরি করার জন্য যাই। এর মাঝে কিন্তু নেহার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, আর কোনো কথাবার্তা নাই। নেহার মতো করে নেহার সংসার নিয়ে আসে। দেন আমি কী করি, তখন চলে যাই, ঢাকাতে চলে যাই। ঢাকা থেকে আমি চাকরি বাকরি করতেছি, আমার আর কোনো প্রবলেম নাই। অ্যান্ড আমি মনকে এটাই বুঝাইছিলাম যে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। সৃষ্টিকর্তা যেটা করেছে অবশ্যই ভালোর জন্যই করেছে। নেহা আমার জীবনে থাকলে হয়তো আমার আরও বেশি সমস্যা হইতো। নেহা ভালোর জন্য হয়তো আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেছে। এরপর থেকে আমি ঢাকাতে ওইখানে চাকরি করি। অ্যান্ড আমি তখন ওইখানে ওইখানে আরেকটা কলেজ আছে, ওই বিশ্ববিদ্যালয় কলেজ, ওইখানে ভর্তি হয়। এখান থেকে আমি ট্রান্সফার হয়ে যাই। তখন আমি ঢাকাতেই থাকি, ঢাকাতেই পড়াশোনা করি, সব কিছু আমার ঢাকাতেই চলতেছে। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, কিন্তু কেন জানি দিনের পর দিন নেহার প্রতি আমার কষ্টের পরিমাণটা বাড়তেছে। নেহার সাথে আমার যে ভিডিওগুলো আছে, যে ছবিগুলো আছে, মনটা যখনই খারাপ হয় গভীর রাতে বাসার ছাদে গিয়ে আমি ওই ভিডিও আর ছবিগুলো দেখি। যদিও অনেকে হয়তো খারাপভাবে নেবেন যে আমি এগুলো কেন দেখি। আসলে আমার কাছে ওর আমি এগুলো দেখে প্রচুর কান্না করি। ওর স্মৃতিগুলো আমার খুব বেশি মনে পড়ে। এভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন আমি যে চাকরিটা করি এটা ছিল একটা অফিসে। অফিস বলতে এটা একটা কোম্পানি, একটা সেলার কোম্পানি ছিল। ওদের বিভিন্ন রকমের প্রোডাক্ট ছিল, ওরা প্রোডাক্ট সেল করতো। তো আমি হচ্ছে অফিসের হিসাব রক্ষক ছিলাম। তো এরপরে একদিন কি করে আমাদের অফিসের যিনি প্রোডাক্ট যিনি হচ্ছে সেলসে কাজ করে, ওই ছেলেটা আমাকে বলতেছে যে ভাই একটু সেলসে যাওয়ার জন্য। আমি বললাম যে কেন? পরে বলছে আমাদের জিএম সাহেব বলছে। তো তখন জিএম সাহেব আমাকে ফোন করে বলে যে আপনি একটু সেলসে যান, মার্কেটে একটু অডিট করে আসেন, আপনি একটু মার্কেটটাও দেখেন, অফিসে থেকে হিসাবের কাজ করেন, আর আমরা যেই কোম্পানি, আপনার কোম্পানির একটু মাঠে গিয়ে কোম্পানির কাজকর্মগুলো একটু দেখেন। এভাবেই করে আমার কোম্পানি যখন আমাকে বলে তখন আমি বলি আচ্ছা ঠিক আছে। তো আমি কী করি, কাজ দেখার জন্য, অডিটের জন্য মাঠে যাই। অ্যান্ড মাঠে যাওয়ার পরে আমি কাজ করে যখন ফিরে, আমি কিন্তু ওখানে কিন্তু প্রচুর হাঁটার কাজ। একটা গ্রামের ভিতর থেকে আরেকটা গ্রামে, এটা ঢাকাতেই ছিল, একটা গ্রামের থেকে আরেকটা গ্রামের ভিতরে যাওয়া, কাজ করা, প্রচুর পরিমাণ কষ্ট হয়। ওই আগের মতো অতটা হয় না যে গাড়ি দিয়ে যেতে হয়, এরকম না। এরকম একটা দোকানের পর একটা দোকানে এভাবে হেঁটে হেঁটে যেতে হয়, প্রচুর কষ্ট হয়। এরকম করতে করতে দুপুরবেলা আমরা একটা রেস্টুরেন্টে খুব ক্লান্ত হয়ে যখন খেতে বসি, খেতে বসার পরে আমি কী করি, সবসময় যখন আমার মোবাইলটা কিন্তু আমার পিছনে থাকে, আমার যে জিন্স প্যান্ট থাকে, জিন্স প্যান্টের পিছনে। তো আমি যখন টেবিলে চেয়ারের মধ্যে বসবো তখন আমি আমার মোবাইলটা বের করার জন্য যখন পিছনে হাত দিই তখন আমি দেখি যে আমার মোবাইলটা নাই। যখন মোবাইলটা নাই তখন আমি চিন্তা করতেছি আল্লাহ আমার মোবাইলটা কোথায় চলে গেল। তো তখন আমি মোবাইলটা অনেক খোঁজাখুঁজি করি, সেলসে যে ছেলেটা ছিল ওকে জিজ্ঞেস করি। ও আমাকে বলে ভাই ঢাকা শহরে একটা মোবাইল হারাই ফেলছেন, এটা কি আর জীবনে পাবেন? আমি বলি এটা কেমন কথা, আমার মোবাইলটা কোথায় চলে গেল কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, মোবাইলটা হারানোর পরে আমি তখন করি কি যে আমি আবারও আরেকটা নতুন মোবাইল কিনি, একটা নতুন সিম কার্ড কিনে আমার আব্বার কাছে কিন্তু মোবাইল ফোন আছে। আমার আব্বাকে আমি নতুন করে এই সিম নাম্বারটা দিয়ে দিই, বলেছি আব্বা দেখো আমার মোবাইলটা হারাই গেছে, আর এটা নতুন সিম, এটা আমার নতুন সিম নাম্বার, এটা দিয়ে তোমার সাথে আমার কথা হবে। এভাবে 2 দিন কাটে। 2 দিন কাটার পরে একদিন আব্বা আমাকে কল দিয়ে বলতেছে যে মেহেদি তোর একটা কথা বলি, একটা ছেলে আমাকে প্রতিদিন ফোন করে আমাকে বলে কি ভিডিও কি ছবি এগুলো বলে, আমি তো তেমন কিছু বুঝি না। আমাকে বলে যে তোর সিম নাম্বারটা আমাকে বলে। আমার সিম নাম্বারের লাস্টে ছিল 28 28। আমাকে বলতেছে যে লাস্টে 28 28 সিমটা কার, এটা মোবাইলটা কার, ওটা কি আপনার ছেলে না, ওরকম করে বা আমাকে ওরভাবে বলে। আমি তখন একটু বিস্ময় যাই, বলে আব্বা তাহলে তুমি আমাকে ওই ছেলের নাম্বারটা আমাকে একটু বের করে দাও। তখন আব্বা কী করে মুহূর্তের ভিতরে নাম্বারটা আমাকে বলে। আমি তখন নাম্বারটা একটা কাগজে লেখার পর আমি তখন কল ব্যাক করি। কল ব্যাক করার পর ছেলেটা কলটা রিসিভ করার পরে আমি তখন সালাম দিই, ভাই আসসালামু আলাইকুম, আমি মেহেদি বলতেছি, আমার মোবাইল ফোনটা হারাই গেছে, আপনার কি আমার আব্বাকে কল দিয়েছিলেন? তখন আমাকে বলে যে হ্যাঁ ভাই, আপনার মোবাইল ফোনটা হারাই না, আপনার মোবাইল ফোনটা আমরা চুরি করছি। আমি তখন বলি ভাই কী বলেন? বলে জি ভাই চুরি করছি। আমি বললাম যে তো আমার মোবাইল ফোনটা চুরি করে আমার আব্বাকে কেন আবার কল দিয়েছেন? পরে বলে ভাই মোবাইলের ভিতরে কিছু ভিডিও পাইছি, ভিডিওগুলো তো খুবই জটিল। তখন আমার হঠাৎ করে মনে হয় ও মাই গড, কারণ আমার মোবাইলে তো নেহার সাথে আমার যা কিছু ঘটেছে সমস্ত ভিডিওগুলো ওখানে ছিল।
আমি তখন ছেলেটাকে বলতেছি, ভাই মোবাইলটা তো নিয়ে গেছেন, তাহলে ভিডিওগুলো ডিলিট করে দেন। বলে, ভাই ভিডিওগুলো ডিলিট করবো না, এগুলো ইন্টারনেটে দিলে তো ভাই অনেক টাকা পাওয়া যাবে। আমি তখন বলি যে ভাই প্লিজ এই কাজটা করেন না, আপনার আল্লাহ দোহাই ভাই এটা করেন না। পরে বলতেছে, না এই কাজটা করবো ভাই, এটা ইন্টারনেটে দিব, ইন্টারনেটে দিয়ে তো ভাই প্রচুর টাকা ইনকাম করা যাবে। আমি তখন বলতেছি, ভাই আপনি আমার মোবাইলটা চুরি করলেন, আমার মোবাইলটা নিয়ে গেলেন, আর এখন আমার পরে বলে যে মেয়েটা কি আমাকে বলেন। আমি বলি, ভাই দেখেন ও আমার গার্লফ্রেন্ড ছিল, ওর বিয়ে হয়ে গেছে, আমার ওর সংসারটা নষ্ট করেন না। খুবই সরল মনে ছেলেটার কাছে কান্নাকাটি করে সব কথা বলি। অ্যান্ড বলার পরে ছেলেটা আমাকে বলে, ভাই 1 লাখ টাকা দিবেন, যদি 1 লাখ টাকা দেন তাহলে ছবি ভিডিওগুলো ডিলিট করব, আর যদি 1 লাখ টাকা না দেন তাহলে ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিব। আমি তখন বলতেছি, ভাই এই কাজটা আপনারা কইরেন না, কারণ আমি ছেলেটার কাছে প্রচুর পরিমাণ মন খারাপ করি এবং করি, বাট ছেলেটা বলে যে 1 লাখ টাকা লাগবে। এইভাবে প্রতিদিন আমাকে হুমকির উপরে রাখে যে 1 লাখ টাকা দিতে হবে, যদি না দেন তাহলে ছবিগুলো ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিব। এরকম দিনের পর দিন আমাকে প্রচণ্ড পরিমাণ ধমকাধমকি করতে থাকে। যেতে যেতে প্রায় 15 দিনের মতো কেটে যায়। অ্যান্ড 15 দিন পরে আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমি কী করবো। আমি একেবারে দিশেহারা হয়ে যাই। আমি ছেলেটার জন্য থানার ভিতরে মামলা করার জন্য পর্যন্ত যাই, কিন্তু আমি মামলা যে করবো, আমার কাছে তো কোনো এভিডেন্স নাই। যে ফোন নাম্বারের মাধ্যমে ছেলের সাথে আমার যোগাযোগ হয়, ওই ফোন নাম্বারটা কোনো রেজিস্ট্রে করা সিম না, এটা কোনো রেজিস্ট্রে করা সিম না। সুতরাং ওই সিমের মাধ্যমে আমি এই ছেলের কোনো ছবি দেখি না, ওই ছেলেকে আমি চিনি না। সুতরাং আমি থানাতে গিয়ে কোনো রকম কিছু করতে পারি না। এইভাবে যেতে যেতে বেশ কিছুদিন ধমক দেওয়ার পর আমি চিন্তা করতেছি, ছেলেটা আমাকে বলতেছে, ভাই অনেক সুযোগ আপনাকে দিয়েছি, আগামী দিন ছবিগুলো ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিব, আপনি ইন্টারনেটে পাবেন। আমি তখন তারা বলতেছে, ভাই আমার একটা কথা শোনো ভাই, আমার দেখো আসলে সত্যি কি অত কিন্তু আমার কাছে কোনো অত টাকা পয়সা নাই। আমি তখন বলতেছি, ভাই আমি আমার বাবা মায়ের কসম করে বলতেছি, আমার কাছে মাত্র 20,000 টাকা আছে, এই 20,000 টাকা আপনাকে দিয়ে দিয়ে আপনি ভিডিওটা ডিলিট করে দেন, ভিডিওটা আপনি ছাইরেন না। তখন আমাকে বলতেছে যে 20,000 টাকা হবে না, তোরা 1 লাখ টাকা বলছিস, ঠিক আছে তুই যেহেতু গরিব তুই 50,000 টাকা দে। আমি তখন বলি 50,000 টাকা আমি কোথায় পাবো? কিন্তু এটাও চিন্তা করতেছি, এই ভিডিওটা যদি ইন্টারনেটে চলে যায় তাহলে কিন্তু হাজারি সাহেব আমাদের গ্রাম থেকে উচ্ছেদ করে দিবে এবং আমাকে মেরেই ফেলবে। অ্যান্ড এটা তো তো আমি তখন কী করি, খুবই কান্নাকাটি করে ছেলেটাকে বলি যে ভাই আমাকে অন্তত একটা সপ্তাহ সময় দেন, একটা সপ্তাহ আমি আমাকে 50,000 টাকা জোগাড় দিব ভাই প্লিজ। তো বলে যে আচ্ছা ঠিক আছে 50,000 টাকা দিয়ে 1 সপ্তাহের ভিতরে দিবি। অ্যান্ড 1 সপ্তাহ পরে আমি তখন কী করি, ওই দিনে আমার চাকরি থেকে ছুটি নিয়ে আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আমার মাকে বলি যে মা আমার কিছু ইমিডিয়েটলি টাকা লাগবে। আমার মায়ের কাছে আসলে ওইরকম কোনো টাকা পয়সাই ছিল না। তো আমার মায়ের 2টা কানের দুল ছিল, এটা আমার আব্বা খুবই শখ করে আমার মাকে বানিয়ে দিয়েছে। আসলে আমার বাবার হাতে তো ওরকম কোনো টাকা পয়সা নাই, আর আমার আব্বা আগে যে ডাক পিয়নে চাকরি করতো এই চাকরিটা তো এখন চলে গেছে। তো যার জন্য বাবার কাছে কোনো টাকা পয়সা নাই। বাবা আমাকে বলে যে আমি এখন কী করবো, আমি মায়ের কাছ থেকে খুবই কান্নাকাটি করে মায়ের কানের ধুলগুলো নেই। মায়ের কানগুলো ধুলগুলো নেওয়ার পর আমি এগুলো 35,000 টাকা বিক্রি করি। 35,000 টাকা বিক্রি করে আর আমার টাকাগুলো দিয়ে আমি ওই লোকটাকে বিকাশের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দেওয়ার পরে ছেলেটা বলতেছে ভাই ঠিক আছে আমি ভিডিওগুলো ডিলিট করে দিলাম। আমি যখন বলছি আলহামদুলিল্লাহ যাক ভিডিও ডিলিট করছে, কারণ প্রচুর পরিমাণ টেনশনে আমি ছিলাম। অ্যান্ড এইভাবে আরও প্রায় 1 মাসের মতো 1 থেকে 1.5 মাসের মতো কাটে। 1-1.5 মাসে কাটার পরে 1-1.5 মাস যখন কাটার পর আমি তখন আবার ঢাকাতে ব্যাক করি। আর ঢাকাতে ব্যাক করে আমি চাকরি করি। অ্যান্ড 1-1.5 মাস পরে কী করে জানি ওর ছোটো বোন নেহার ছোটো বোন লিমা আমার নাম্বারটা নেয়, আমাদের বাড়ি থেকে নেয় না কোথা থেকে আমি জানি না। নাম্বারটা নেওয়ার পর আমাকে কল দিয়ে বলে যে স্যার আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমি বললাম যে জরুরি কথা বলতে আমাকে বলতেছে যে জরুরি কিছু কথা আছে অ্যান্ড আপনি আমাকে একটু সময় দেন। তখন আমি বলতেছি যে কি আমাকে একটু খুলে বলো। তো বলতেছে যে আপনি কিন্তু একটা কাজ অনেক খারাপ করে ফেলছেন। আমি বলি কী কাজ খারাপ করছে আমাকে বলো। পরে বলে আমার আপুর সাথে আপনার যা কিছু হয়েছে আপনি এগুলো সব কিছু ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন। আমি তখন বলি যে কী ব্যাপার লিমা তুমি এটা কী বলতেছো কেন? পরে বলতেছে যে দেখেন আপনি কাজটা মোটেও ভালো করেন নাই, আপনাকে আমরা এত ভালোবাসতাম এত বিশ্বাস করতাম, আপনি আমার আপুর সাথে রিলেশন করছেন, রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে, তাই বলি কি আপনি এই কাজটা করতে পারেন, এই কাজটা আপনি ঠিক করেন নাই। আমি তখন বলতেছি যে লিমা আমি তো তোমাকে পড়াইছি, আমি তো তোমার মাস্টার, তুমি অ্যাটলিস্ট আমাকে নিয়ে এরকম বাজে মন্তব্য খারাপ কথা বলতে পারো না। আমাকে বলে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো একটাও মিথ্যে বলি নাই। তখন আমি চিন্তা করতেছি যে ওই হারামির বাচ্চাটা মনে হয় সব কিছু ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। আমাকেও বলেছিল ছাড়বে না কিন্তু ছেড়ে দিয়েছে। অ্যান্ড ঠিক তারই 3-4 দিন পরে আমাকে নেহা কল দেয়। অ্যান্ড নেহা যখন আমাকে কল দেয় আমি তখন কলটা রিসিভ করার পর ও আমাকে আমি কলটা রিসিভ করার সাথে আমাকে গালাগালি করে। আজ এত বছর আমাকে একটা মিনিটও কল দেয় না, আজ এত বছর পরে নিজের স্বার্থের জন্য আমাকে কল দিয়েছে এবং কল দিয়ে গালাগালি করে।
আমি তখন তারে বলি যে আমাকে গালাগালি কেন করতেছো, আমাকে গালাগালি করো না, আমাকে তুমি খুলে বলে কী হয়েছে। আমাকে বলে খুলে বলবো মানে তুই কী করছিস, তুই আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিলে, তুই আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিলে। আমি তখন আমি কিন্তু আসলে ওইটাও জানি না যে তার বিয়ে আসলে কার সাথে হয়েছে। আমি মনে করছিলাম যে তার মামাতো ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু পরিশেষে শুনতে পারি যে তার মামাতো ভাইয়ের সাথে তার বিয়ে হয় নাই, অন্য একটা লোকের সাথে তার বিয়ে হয়েছে। ওই লোকটা নাকি কোনো একটা মানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঢাকাতেই, অ্যান্ড ওই লোকটা নাকি তার মানে ভিডিওগুলো ইন্টারনেটে পাইছে ওর ওয়াইফের, অ্যান্ড পাওয়ার পরে তখন নাকি ওকে বলছে। আমি তখন বলি যে দেখো নেহা, আমি কিন্তু এগুলো করি নাই। তখন আমি তাকে খুলে বলি আমার মোবাইলটা এরকম চুরি হয়েছে, আমি আমার মায়ের কানের ধুল বিক্রি করা পর্যন্ত ছেলেটাকে টাকা দিলাম যে ভাই আপনি এগুলো ইন্টারনেটে ছাইরে না, বাট এরপরও ছেলেটা ছেড়ে দিছে, আমি কি করব। তখন আমাকে বলতেছে যে না তুই এগুলো সব ইচ্ছা করে করছস, তোরা আমি ভালো করে চিনি। মানে প্রচুর পরিমাণও আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি কোনো কিছু না বলে লাইনটা কেটে দিই। এভাবে প্রায় আরও কয়েকদিন কেটে যায়, অ্যান্ড কেটে যাওয়ার পরে গ্রাম থেকে এলাকা থেকে আমাকে সব মানুষজন ফোন করে আমাকে প্রচুর পরিমাণ এই কথাগুলো বলে যে তুই এটা মানে কী করলি, তুই কাজটা মোটেও ঠিক করস না, যা বার্তা হয়েছে তুই কি এগুলি ইন্টারনেটে। আমি মানে সত্যিকার অর্থে কাউকেই বিশ্বাস করাইতে পারি না যে আমার মোবাইল ফোনটা চুরি হয়েছে, অ্যান্ড চুরি হওয়ার পরে এগুলো ইন্টারনেটে ছড়ে গেছে। আসলে আমার দোষ নাই, আমি কাউরেই বিশ্বাস করতে পারি না, সবাই ব্লেমটা আমাকে দিয়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমার আব্বা আমাকে কল দিয়া মানে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। আব্বার কান্নাকাটি শুনে আমি বুঝে গেছি যে আমাদের বাড়িতে হাজারি সাহেব হামলা করেছে। আমি বলি যে আব্বা হাজারি সাহেবকে কিছু করেছে? আমার আব্বা বলে কিছু করেছে মানে আমাকে আমাদের বাজারে আমাকে সবার সামনে তো হাজারি সাহেব থাপ্পড় দিছে। আমি তখন বলি যে আমার আব্বা কিন্তু হাজারি সাহেবের থেকে বয়সে বড়। আমি তখন বলি যে তুমি ওনার বয়সে একটা বড় মানুষ, উনি তোমার গায়ে হাত দিল? আমাকে বলে শুধু হাত দেয় নাই, ও তোর ছোটো ভাইগুলোকে পর্যন্ত মারছে, এবং ও এমন একটা অবস্থা হচ্ছে গ্রামে থাকার মতো কোনো অবস্থা নাই। আমি তখন বলেছি আব্বা এই ঘটনাগুলো কেন হচ্ছে? তখন আমার আব্বা আমাকে স্টেট বলে যে তুই নাকি হাজারি সাহেবের মেয়ের কোন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিছিস। আমি তখন আমার আব্বাকে খুলে বলেছি আব্বা মনে আছে তোমার কাছে যে একটা কল আসছিল? তখন আমি কোনো রকম মানে আমার আব্বার কাছে কোনো কিছু না লুকিয়ে সোজা সাপটা সব ঘটনাগুলো আমার আব্বাকে খুলে বলেছে, বাবা দেখো এই ঘটনা, এটার জন্য তো আমার দোষ নাই বা এটা তো আমার তো কোনো দোষ ছিল না। আমার আব্বা বলতেছে তোর দোষ ছিল কি ছিল না এটা তো বড় কথা না, এখন কি করবি, এটা সমাধা কি? আমি বললাম যে এটা সমাধা তুমি হাজারি সাহেবের সাথে কথা বলে এটার একটা সমাধা করো। আমার আব্বা বলতেছে আমি হাজারি সাহেবের সাথে কথা বলতে পারবো না, অ্যান্ড হাজারি সাহেবের সাথে আমার কথা বলার সম্ভব না, আর তুই কী করবি এটা তুই চিন্তা কর, আমি কিছু বুঝতেছি না। এভাবে আরও প্রায় 1 মাসের মতো কেটে যায়, অ্যান্ড 1 মাসে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে আমার মোবাইলে কল আসতে থাকে, আমাকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দুমকি দিতে থাকে। অ্যান্ড 1 মাস পরে আমাকে কল দিয়ে বলে যে তুমি আমার এত বড় ক্ষতি করলা, আমার জীবনটাকে এইভাবে তুমি শেষ করে দিলা। আমি তাকে বলেছি দেখো তুমি মন খারাপ করো না, এটা আসলে মানে এটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট। এটা তখনও আমাকে বলে যে তোমার ওই অ্যাক্সিডেন্টে আমার কী হয়েছে জানো? আমি বলি কী হয়েছে? পরে বলে আমার স্বামী আমাকে ছেড়ে দিছে। আমি বলি কী বলো? বলে হ্যাঁ আমার স্বামী আমাকে ছেড়ে দিছে, আমাকে সরাসরি তালাক করে দিছে, আমি আমার বাড়িতে চলে আসছি। ও বলে যত যাই হোক ও আমার এই ছবি আর ভিডিওগুলো ওর সমস্ত বন্ধু বান্ধবের কাছে চলে গেছে। ও আমাকে বলে যে আমার বন্ধু বান্ধবের কাছে তোমার ভিডিও অ্যান্ড ছবি, এটা নিয়ে তো আসলে থাকা যায় না। আমি তখন চিন্তা করি যে আমি ওর জীবনটাকে এভাবে নষ্ট করে দিলাম। আমি তখন প্রচুর পরিমাণ কান্না করি। আমি এলাকাতে যাই না বলতে আমার আব্বা আমাকে বলে তুই এলাকাতে আসিস না, কারণ হাজারি সাহেব আমার উপরে প্রচুর পরিমাণ ক্ষেপে আছে, আমাকে মারার জন্য, এবং উনি আমাকে মানে খুঁজতেছে ঢাকাতে পর্যন্ত, আমাকে উনি খোঁজার জন্য লোক পাঠায়। আমার আব্বা বলতেছে যদি তোরা হাতের কাছে পায় উনি তোরে মাইরে ফেলবে, কারণ উনি তোর উপরে প্রচুর পরিমাণ ক্ষেপে আছে, তুই বাড়িতে আসিস না। এভাবে যেতে যেতে প্রায় আরও 2-3 মাসের মতো কেটে যায়। 3 মাস পরে আমার তখন বুকের ভিতর প্রচুর পরিমাণ কষ্ট লাগে, আমার আব্বা আমাকে দেখি না। অ্যান্ড 3 মাস পরে আমি তখন কী করে ঢাকা থেকে রাতের বেলায় বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমার আব্বা আমার সাথে দেখা করি, অ্যান্ড আমার আব্বা বলে তুই কেন আসছিস, হাজারি সাহেব কিন্তু তোরে হুন্ডু হয়ে খুঁজতেছে। আমি তখন বলি যে দেখেন হাজারি সাহেব খুঁজুক বা যাই খুঁজুক, এখন আমি কী করব, আমার মায়ের কথা মনে পড়তেছে, তোমার কথা মনে পড়তেছে। অ্যান্ড সব কিছু শেষ করার পরে আমার মা তখন বলতেছে তুই একটু হাজারি সাহেবের সাথে কথা বল, অ্যান্ড কথা বলতে পারলে তো এটা একটা সমাধান হয়ে যাবে, তাই না? তুই হাজারি সাহেবের সাথে কথা বল। অ্যান্ড আমার আব্বা বলতেছে যে তুই হাজারি সাহেবের সাথে কথা বললে মনে হয় না কিছু হবে, কিন্তু তারপরেও মানে কথা বলে ওনার মনের ভিউটা বুঝতে পারবি। তাই বললাম যে আমি মানে মনের ভিউটা বুঝতে উনি যদি আমাকে মারে, আমার আব্বা বলে আমি তোর সাথে যাব। এরপরের দিন আব্বা আমাকে নিয়ে সকাল প্রায় 10:30টার দিকে হাজারি সাহেবকে ফোন করে আমাদের এলাকাতে যে মেম্বারের বাড়ি আছে ওই মেম্বারের বাড়িতে আমাকে নিয়ে যায়, কারণ আব্বা চিন্তা করতেছে যে মেম্বার সাহেব থাকলে আর হাজারি সাহেব বেশি পাগলামি করতে পারবে না। তো হাজারি সাহেব তখন আসে মেম্বার বাড়িতে। আসার পরে আমার আব্বা কিন্তু ফোন করে বলে যে আমি আমার ছেলেকে আনছি, আপনি একটু আসেন, আপনার সাথে ব্যাপারটা নিয়ে বসে কথা বলি। তখন বসে কথা বলার একটা পর্যায়ে মানে কথা বলতেছে হাজারি সাহেব খুব ঠান্ডাভাবে আমার সাথে
কথা বলতেছে। কথা বলার একটা পর্যায়ে হঠাৎ করে ঘরের ভিতরে পুলিশ ঢুকে যায়। অ্যান্ড পুলিশ ঢুকে, পুলিশ কোনো কথা না বলে আমাকে পিসমরা বান্ধিয়ে হ্যান্ডকাপ পরিয়ে আমাকে থানাতে নিয়ে যায়। থানাতে নিয়ে যাওয়ার পরে আমি তখন থানাতে বসে আছি। আমাকে প্রায় 15 দিনের মতো থানাতে আটকায় রাখে। আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে মানে আমার সাথে এগুলো কী হচ্ছে। আমাকে একটাবার মানে আমি যে নির্দোষ, আমি যে এই কাজগুলো করি না, কারণ ভিডিওটাও কিন্তু সম্পূর্ণ নেহা করেছে, এন্ড ভিডিওগুলো সম্পূর্ণ নেহার। এখানে মানে আমার নিজের কোনো কিছুই নাই, তারপরেও কেন বারবার প্রত্যেকটা জায়গায় আমাকে হেয় প্রতিবন্ধ করা হবে। 15 দিন থানাতে থাকার পর 15 দিন পর আমার আব্বা আমাকে আবার ছুটে আনে থানা থেকে। বাড়িতে আসার পর আব্বা প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে আর আমাকে বলতেছে, দেখ বাবা, যা হবার তা তো হয়ে গেছে, এখন আল্লাহ রহমতে একটু রহমত হয়েছে, আমি তোর ছুটে আনছি। অ্যান্ড আমি তোকে একটা কথা বলি, তুই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোন। আমি বললাম যে হ্যাঁ শুনবো, বলো। আমার আব্বা আমাকে বলতেছে যে আমাদের এলাকার চেয়ারম্যান, তারপরে মেম্বার সবাই মিলে আমরা একটা মিটিংয়ে বসছি। মিটিংয়ে বসার পরে এখানে তোর মানে হাজারি আঙ্কেল প্রচুর পরিমাণ রাগারাগি, প্রচুর পরিমাণ চিল্লে গালাগালি অনেক কিছু করছে। তারপরে মানে মিটিংয়ের ভিতরে সবাই আমরা বসে আমরা সিদ্ধান্ত করলাম যে ছেলেটা যেহেতু মানে এই ভুলটা করে ফেলেছে, বা আমি সবার কাছে বলেছিলাম যে এটা কিন্তু আমার ছেলের দোষ নাই, আমার ছেলের মোবাইল চুরি হয়েছিল, অ্যান্ড চুরি হওয়ার পরে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তো চেয়ারম্যান সাহেব হাজারি সাহেবের হাতে পায়ে ধইরা বলতেছে যে হাজারি সাহেব, এটা নিয়ে পাগলামি না করে, ছেলেটা তো আমাদের এলাকারই একটা ছেলে, আর ওর বাবা আমাদের এলাকার সবচেয়ে ভালো একজন ডাক পিয়ন, আমাদের এলাকাতে উনি পরিচিত একটা মানুষ, পরিচিত একটা মুখ। ওনার ছেলে জীবনটাকে এইভাবে নষ্ট না করে আপনি একটা কাজ করেন, আপনি এটাতে একটা সমাধা আসেন। তখন ওই হাজারি সাহেব বলতেছে, এটা কী সমাধা? আমার মেয়েকে তার স্বামী ছেড়ে দিছে, আমার মেয়ের জীবনটা সম্পূর্ণ নষ্ট করে দিছে। তখন ওখানে মেম্বার উঠে একটা কথা বলে যে হাজারি সাহেব, কার কপালে কী আছে এটা তো একমাত্র আল্লাহই ভালো জানে, এটা আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে। আপনি একটা কাজ করেন, আপনি আপনার মেয়েটাকে হচ্ছে একটা ওই হাজারি মানে পিয়ন সাহেবের ছেলের কাছে আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিয়ে দেন, অ্যান্ড বিয়ে দিয়ে দিলে এটা একটা কঠিন সমাধা হয়ে যেতে পারে। তখন মানে হাজারি বলতেছিল যে কেমন কথা বলতেছেন। পরে ওই চেয়ারম্যানও সেম কথাই বলতেছে, যেহেতু মেয়েটার সাথে ছেলেটার এই ভিডিওগুলো মার্কেটে চলে গেছে, অ্যান্ড এগুলো এখন আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের হাতে হাতে, সুতরাং আপনি চেষ্টা করলেও কিন্তু আপনার মেয়েটাকে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারবেন না, এটা সম্ভব না। ভালো কোনো মানুষ আপনার মেয়েকে বিয়ে করবেও না। সুতরাং যেটা হবার সেটা হয়ে গেছে, এখন আপনি আমাদের এই কথাটা মেনে নেন। আমি আছি, মেম্বার সাহেব আছে, এখানে হচ্ছে মেহেদি ছেলের বাবাও আছে, সবার আছে। আপনি মেহেদিকে থানা থেকে আপনি মামলাটা উঠে নেন, মেহেদিকে থানা থেকে বের করে আপনার মেয়ের সাথে মেহেদিকে বিয়ে দিয়ে দেন। যা হবার তা হয়েছে। এখন এটা নিয়ে যেহেতু মেয়ের সাথে ছেলের আগে একটা অনৈতিক সম্পর্ক হয়ে গেছে, এটা আপনাদের আগের বোঝা দরকার ছিল। এটা বলার পরে নাকি হাজারি সাহেব নাকি বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনার সবাই যেহেতু বলতেছেন, তাহলে আমি কী বা করতে পারি? ওকে ফাইন, আমি আপনাদের কথা মেনে নিলাম। আমি তখন আমার আব্বারে বলতেছি, আব্বা তুমি এটা কী বলো? আমার আব্বা বলতেছে যে হ্যাঁ এই ঘটনা। আমি শোনার পর যেন আসমান থেকে পড়লাম। যেখানে আমার জেল ফাঁসি হয়ে যাওয়ার কথা, সেখানে আমি আবার নেহাকে বিয়ে করতে পারবো, এটা তো আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি না। এরপরে নেহার সাথে আমার ফোনে কোনো কথা হয় না, কোনো যোগাযোগ হয় না। 3-4 দিন পরে হচ্ছে পারিবারিকভাবে, মানে পারিবারিক বলতে খুবই গোপনীয়তা রক্ষা করে নেহার পরিবার আর আমার পরিবারের মাঝে একটা কথাবার্তার মাধ্যমে নেহার সাথে আমার বিয়ে হয়। অ্যান্ড বিয়ে হবার পরে তখন নেহা আমাদের পরিবারে আসে। পরিবার আসার পর আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা অনেক বেশি ভালো হয়। নেহা আমাকে প্রচুর পরিমাণ বুঝে আর আমিও তাকে অনেক ভালো বুঝি। এভাবে একটু একটু করে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা সামনের দিকে অতিবাহিত হচ্ছে। এবং নেহার যে ছোটো বোন আছে লিমাও কিন্তু যথেষ্ট ভালো, মানে আমাদের বাড়িতে আসে, আমাদেরকেও প্রচুর পরিমাণ মানে আমাদের সাথেও প্রচুর পরিমাণ মিশে। অ্যান্ড আমি যেটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি না, আমার জীবনে এই জিনিসটাই আসছে। অ্যান্ড বাসর ঘরের একটা ব্যাপার আমি এখানে বলে চাই। বাসর ঘরে যাওয়ার পরে আমি কিন্তু নেহাকে বলেছিলাম যে নেহা, মানে তুমি তো অ্যাটলিস্ট এটা বুঝতে পারো যে এটা আমার কোনো দোষ ছিল না, অ্যান্ড এটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো আমাকে বলে যে অ্যাক্সিডেন্ট ঘটার কারণেই তো তুমি আমাকে পাইছো, তাই না? তাহলে তো তুমি আমাকে পাইতা না। আমি তখন তাকে বলি যে মানে ঠিক আছে, যা হবার তা হয়েছে, এখন তো আমরা ভালো আছি, আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে তো কোনো সমস্যা নেই। এভাবে আমাদের সম্পর্কটা প্রায় 5 থেকে 6 মাসের মতো কাটে। অ্যান্ড 5-6 মাস দুজনের মাঝে প্রচুর পরিমাণ ভালোবাসার আদান প্রদান হয়। 5-6 মাস পরে আমি দেখতে পাই যে আমার প্রতি নেহার একটা অনীহা কাজ করে। মানে অনীহা বলতে আগে যেরকম আমার সাথে মানে অনেক মিশতো, অনেক কথা বলতো, বা স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক ছিল, এটা কেমন করে জানি একটু আস্তে আস্তে ডিভাইডেড হতে থাকে, মানে একটু আলাদা হতে থাকে বলতে মানে নেহার যে আগে যে স্বামীকে বিয়ে করছিল, যার সাথে তার ডিভোর্স হয়ে গেছে, ওই স্বামীর সাথে নেহা মাঝে মাঝে ফোনে কথা বলে। এটা আমি দেখতে পাই। অ্যান্ড দেখতে পাওয়ার পর আমার তখন এত বেশি কষ্ট লাগে, আমি বলে বুঝতে পারবো যে ব্যাপারটা কি, ও কেন ওই লোকটার সাথে আবারও কথা বলে।
আমি তখন এটা এটা মানে বেশ কিছুদিন দেখতে পাওয়ার পরে আমি একদিন নেহাকে নিজে জিজ্ঞেস করছি, নেহা আমি একটা ব্যাপার বুঝতে পারতেছি না, যে আমি খুব খেয়াল করে দেখি যে তুমি তোমার আগের স্বামীর সাথে মাঝে মাঝে কথা বলেন, ব্যাপারটা আমার মাও আমাকে অনেকবার বলছে। তখন সে আমাকে বলতেছে হ্যাঁ বলতেই পারি, তাতে কী হয়েছে। আমি বলি যে ওনার সাথে তো তোমার ডিভোর্স হয়ে গেছে তাই না, মানে তোমরা তো সেপারেট হওয়ার পরে তো তুমি আমাকে বিয়ে করছো, তাহলে তুমি তোমার সেই পুরনো স্বামীর সাথে আবার কথা বলো, এটা কেমন কথা। হ্যাঁ তো আমাকে বলে কেন আমি কি কথা বলবো না, আমি অবশ্যই কথা বলি, তোমার প্রবলেমটা কোথায় কথা বললে। আমি বললাম তুমি আমার বউ হইয়া তুমি এরকম অন্যদের সাথে কথা বলবা, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। তো কথাবার্তার একটা পর্যায়ে তার সাথে কিন্তু আমার প্রচুর পরিমাণ ঝগড়া হয়। অ্যান্ড ঝগড়া হওয়ার পরে ও কী করে, একটু রাগারাগি করে আমাদের বাড়ি থেকে ও ওদের বাড়িতে চলে যায়। অ্যান্ড ওদের বাড়িতে গিয়ে ও তখন ওর বাপের কাছে বিচার দেয়, যে ওর বাবার কাছে বিচার দেয় যে বাবা তুমি তো বলছিলে যে ও আমাকে ভালো রাখবে, এখন ও আমার সাথে এই কাজগুলো করতেছে। ওর বাবা তখন আমাকে ফোন করার পর আমাকে বলে যে তুমি আমার বাড়িতে আসো। তো তখন আমি ওনার বাড়িতে যাই। ওনার বাড়িতে যাওয়ার পর উনি আমাকে বলে যে তুমি তো জানো যে তোমাদের মাঝে কী কী ঘটনা হয়েছে তুমি সব কিছুই জানো। আমি বললাম হ্যাঁ আমি তো জানি সব কিছু। তো বলে সব কিছু জেনে শুনে এখন তো মোটামুটি তোমরা ভালো আছো, এখন কেন এই পাগলামিগুলো করতেছো। আমি বলি দেখেন আমি কোনো পাগলামি করতেছি না, যা করতেছে আপনার মেয়ে করতেছে। অ্যান্ড আপনার মেয়ে এরকম ফোনে হচ্ছে বিভিন্ন ইয়েদের সাথে কথা বলে, এই কাজগুলো কিন্তু ঠিক না। ওর আগের স্বামীকেও ছেড়ে দিছে, ওর স্বামীর সাথে ও কেন কথা বলবে। আমি সব কিছুই সহ্য করতে পারি, কিন্তু আমার বউ যখন অন্য লোকের সাথে কথা বলে আমি এটা সহ্য করতে পারি না। তখন এটা আমার শ্বশুরের সাথে, মানে শ্বশুরের সামনে, হাজারি সাহেবের সামনে আমি তখন এগুলো বলি। উনি তখন নেহাকে বোঝায় যে মা এটা তুই কেন করতেছিস, ওই ছেলের সাথে তোর সারাসারি হয়ে গেছে, এরপরেও কেন তুই ওই ছেলের সাথে কথা বলিস। এটা বলার পর নেহা তখন ওর বাবাকে বলেছে আচ্ছা বাবা একটা লোক আমাকে কল দিলে আমি কি করব, আমি কোনার সাথে কথা বলতে পারি না। তো তারপরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তাইলে তোমাকে কলটা কেন দিবে, কারণ তোমার সাথে তার সারাসারি হয়ে গেছে, এরপরে তো আর উনি তোমাকে কল দিতে পারে না। তখন ওর বাপ মা, মানে নেহার বাবা মা নেহাকে প্রচুর পরিমাণ বুঝায় শুনে আমার সাথে দিয়ে দেওয়ার পরে আমি নেহাকে নিয়ে আসি। প্রায় একটা সপ্তাহ ঠিক থাকে। অ্যান্ড এক সপ্তাহ পরে আমি দেখি যে নেহা আবারও ওই লোকটার সাথে কথা বলে। অ্যান্ড কথাবার্তা বলার একটা পর্যায়ে আমি দেখতে পাই যে তাদের সাথে আসলে এমন সম্পর্ক হয়ে যায়, আমি এই কথাগুলো আমার শ্বশুর শাশুড়ি বা যাকেই বলি কোনো লাভ নাই, কারণ আমি এই পর্যন্ত কোনো লাভ পাইনি, আমি জানি ভবিষ্যতে কোনো লাভ হবে না। একদিন আমি নেহাকে খুব রিকোয়েস্ট করে বলতেছি যে নেহা তুমি যদি আমার সংসার করতে না চাও, তুমি যদি তোমার আগের স্বামীর কাছে আবার চলে যাও, তাহলে তুমি তোমার আগের স্বামীর কাছে চলে যাও প্লিজ, আমার জীবনটাকে এভাবে নষ্ট করো না। অ্যান্ড তুমি 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 আমার সামনে এরকম আরেকটা পরপুরুষের সাথে কথা বলো, আমি এটা মেনে নিতে পারতেছি না। তখন ও আমাকে বলতেছে আমি তো তোমার জীবন থেকে চলেই গেছিলাম, অ্যান্ড তুমি তো তোমার জীবন আবার আমাকে ফিরিয়ে নিয়ে আসছো। আমি বলি যে আমি তোমাকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে আসি নাই, অ্যান্ড আমি তোমাকে বারবার বলতেছি যে এটা একটা অ্যাক্সিডেন্ট, অ্যান্ড অ্যাক্সিডেন্টের মাধ্যমে তোমার ভিডিওগুলো ইন্টারনেটে চলে গেছে। ও আমাকে বলে যে আর কত অঙ্ক তুমি আমাকে দেখাইবা, আর কত অঙ্ক তুমি আমাকে শিখাইবা, তুমি যে ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিয়ে এই নাটক করে আমাকে আবারও বিয়ে করছো, এটাকে আমি জানি না। আমি তখন বলতেছি যে নেহা যেদিন তুমি আমার জীবন থেকে চলে গেছিলা সেদিন চোখের পানিতে আমি সব কিছু ভুলে গেছি, আমি তোমাকে আমার জীবনে আবারও ফিরে আনার জন্য চেষ্টা করি নাই। তুমি চলে গেছো, আমি ভেবে নিয়েছি তুমি চলে গেছো, যাই হোক আল্লাহ তোমাকে ভালো রাখুক, আমি তোমার জন্য দোয়া করেছি, কিন্তু এরপরেও কেন এটা হচ্ছে আমি কিছু বুঝতে পারতেছি না। তো এরপরে দিন যত যাচ্ছে ওর ওই ছেলের সাথে, ওর আগের স্বামীর সাথে কথা বলার প্রবণতা বেড়ে যাচ্ছে। ও আমাকে ছাড়েও না, আমাকে রাখেও না, স্বামী হিসাবে আমাকে এমনভাবে ঝুলিয়ে রাখছে আমি ঠিক বুঝতে পারতেছি না। অ্যান্ড একটা সময় আর আমাদের কোনো সন্তানও হয় না, সন্তান হওয়ার জন্য আসলে তো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের প্রয়োজন। আমি ওর সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক করতে পারি না, ও আমাকে শারীরিক সম্পর্ক করতে দেয় না। অ্যান্ড এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে ও প্রতিদিন আমার সামনে এই লোকটার সাথে কথা বলে, এবং মাঝে মাঝে আমার অগোছরে ওই লোকটার সাথে দেখা পর্যন্ত করতে যায়, কারণ আমি তো ঢাকাতে চাকরি করে ঢাকাতে চলে যাই, ও গ্রামেই থাকে। অ্যান্ড গ্রামের বিভিন্ন ছেলেদের কাছ থেকে আমি শুনতে পাই ওনাকে মাঝে মাঝে ওনার আগের স্বামীর সাথে দেখা পর্যন্ত করে। আমি একটা সময় প্রিপারেশন নিই যে আমি ওকে আর আমার ঘরে রাখবো না, আমি ভাবি যে আমি ওকে ডিভোর্স করে দিব, কারণ যা আছে তা হবে, আমাকে ডিভোর্স করে দিব। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপন ভাই, আমি যখন ওকে ডিভোর্স করার জন্য যাই তখন আমি কিন্তু ওই সময় আমার কাবিনের কাগজটা কিন্তু আমি দেখি নাই, বা ওরা যে এই কাবিনের যে এই কাহিনীটা করছে এটা আমার আব্বাও জানে না। ওরা কিন্তু কাবিন করছে আমার সাথে ওর 30 লাখ টাকা, 30 লাখ টাকা কাবিন করেছেন। আমি এটা দেখার পরে আমি তখন আসমান থেকে পড়ি, আমি স্বপ্নও চিন্তা করতে পারিনি যে 30 লাখ টাকা কাবিন। অ্যান্ড 30 লাখ টাকা কাবিনে আর আমি ঠিক বুঝতে পারতেছি না। আরেকটা ব্যাপার আমি বলে রাখি, আমি যেদিন নেহাকে বিয়ে করেছিলাম আমি নেহার প্রতি এতটাই দুর্বল ছিলাম, যদি সেদিন 30 লাখ টাকা কাবিনে আমি দেখতাম আমি কিন্তু নেহাকে বিয়ে করতাম। আমার পরিস্থিতি এখন ভাই এমন একটা পর্যায়ে, আমি নেহাকে ছাড়তেও পারতেছি না, আবার নেহাকে রাখতেও পারতেছি না। অ্যান্ড আমি আমার চোখের সামনে দেখি যে আমার বউ অনেক খারাপ কাজ করে, অনেক কিছু করে, কিন্তু আমি কোনো বাধা দিতে পারি
কারণে আমি কিছুই করতে পারি না। ভাই আমাকে একটা বুদ্ধি দেন। আমি আপনার কাছে আমার জীবনের গল্পটা বলেছি শুধু এই একটা কারণে, আমি আপনার পা ধরে আপনার কাছে ক্ষমা চেয়ে বলে, আপন ভাই আমাকে একটা বুদ্ধি দেন, আমি এখন কি করতে পারি ভাই, আমি এখন কি করতে পারি? আমি শুধু আপনার অপেক্ষায় আছি, আপনি আমাকে একটা সলিউশন দিবেন অ্যান্ড আমি এই কাজ করব। আদারওয়াইজ ভাই আমি ফাঁসি দিয়ে মরে যাব, আমি মরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি ভাই, আমি এই দুনিয়াতে বাঁচবো না। আমি আর সহ্য করতে পারতেছি না যে আমার ছোট ভাইগুলো পর্যন্ত আমাকে বলে যে তোমার বউয়ের জন্য মানুষের কাছে মুখ দেখাতে পারি না, তোমার বউ বিভিন্ন লোক নিয়ে আসে নারায়ণগঞ্জের এখানে সেখানে, অন্য অন্য লোক নিয়ে ঘুরে বেড়ায়। আমি কি করব ভাই, আপনি শুধু আমাকে একটা ভালো বুদ্ধি দেন, আমি কি করতে পারি? আপন ভাই আপনি অনেক মানুষকে বুদ্ধি দেন, আমার জীবনে গল্পটা বলেন বা না বলেন, এটা আমার ফোন নাম্বার, আমাকে একটু ফোন করে প্লিজ ভাই আপনি আমাকে একটা সলিউশন দেবেন যে আমি এখন কি করতে পারি। আপনি অনেক ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ, এতক্ষণ পর্যন্ত পুরোটা গল্প আপনার আমার সাথে কন্টিনিউ করেছেন। আমি বরাবর বলেই রেখেছিলাম গল্পের শুরুতেই যে আমি একটু অসুস্থ ছিলাম, আমার ভয়েসের অবস্থা, ভয়েস টুনিং যেটাকে বলে, এটা মোটেও ভালো ছিল না, খুবই বাজে ছিল। আপনারা শুনেছেন এতক্ষণ পর্যন্ত, কারণ হচ্ছে আপনারা আপনকে ভালোবাসেন, আপন যেমন করেই কথা বলুক আপনারা আমার এই কথাগুলোকে আপন করে নিয়েছেন এবং এতক্ষণ পর্যন্ত কষ্ট করে জীবনের গল্পটা শুনেছেন, এই জন্য অনেক বেশি ধন্যবাদ দেন, ভালোবাসা। দর্শক শ্রোতা, মেহেদি ভাই আমাকে বলেছিল যে আপন ভাই আপনি আমাকে ফোন করে একটা সলিউশন দিবেন। আসলে এটার সমাধান আমি কী দেবো আমি নিজেও কনফিউজড, আমি নিজেও মানে বুঝতে পারি না। আমি ওনাকে প্রথমত বলেছিলাম যে ভাই আপনাকে ছেড়ে দেন, কিন্তু ছেড়ে দিতে গেলে কাবিন হচ্ছে 30 লাখ টাকা। আপনি চিন্তা করেন 30 লাখ টাকা কাবিন, এখন এই 30 লাখ টাকা কাবিনে যদি ছেড়ে দেয় তাহলে তাকে ম্যাক্সিমাম 25 লাখ টাকা দিতে হবে, হয়তো 5 লাখ টাকায় উসুল উঠেছে বা জানি না উসুল কত টাকা উঠিয়েছে। তো তার যে পারিবারিক অবস্থা, মেহেদি ভাইয়ের যে পারিবারিক অবস্থা, সেখানে 25 লাখ টাকা দিয়ে নেহাকে ছেড়ে দেওয়া নিতান্ত এটা একটা মানে বাঞ্ছনিক ব্যাপার, এটা তার পক্ষে সম্ভব না। আর আরেকটা ব্যাপার হচ্ছে নেহা বর্তমানে যে পরিস্থিতি করতেছে বা যেই অবস্থা তার আগের স্বামীর সাথে চলতেছে, এটা আমি বুঝি না যে নেহা এই কাজটা কেন করতেছে। মানে ও তো জানে যে অলরেডি ওই ছেলেটাকে ছেড়ে চলে আসছে, ওই ছেলেটা মানে ওর যে আগে হাজব্যান্ড ছিল, নেহার যে আগের স্বামী ছিল, উনি মানে কতটা ছোটো মনের মানুষ যে তার বউর ইন্টারনেটে ছবি ভাইরাল বা হওয়ার পরে সে তার বউকে ছেড়ে দিল, কারণ সে তার বউয়ের থেকেও বেশি ভালোবেসেছিল তার সোসাইটিটাকে। নেহা যদি আমার কথাগুলো শুনে থাকেন, আপনি আমার এই কথাটা শুনে চান যে আপনার আগের স্বামী আপনার চেয়েও বেশি ভালোবেসেছিল তার সোসাইটিটাকে, তার সম্মানটাকে, অ্যান্ড তার সম্মানের ছিলেন আপনি অনেক নিচে, মানে তাই সে যেন আত্মসম্মানের রক্ষার কাজে সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তাহলে কোন খাতিরে বা কোন নিয়তে আপনি আবারও আপনার আগের স্বামীর সাথে কথা বলেন বা তার সাথে সম্পর্ক করেন? এটা আমি আসলে বুঝতে পারি ডাজেন্ট ম্যাটার কেন যে আপনি এই কাজটা করেন। আমি আপনাকে বলবো যে আপনি এটা সম্পূর্ণ অন্যায় করতেছেন, এটা আপনি চরম অন্যায় করতেছেন। আপনি প্লিজ ফিরে আসেন। মেহেদি ভাই আমাকে তার জীবনের গল্প বলেছেন, আমি তো আপনার কথা শুনতে পাই নাই, আমি জানি যে আপনি আমার কথাগুলো শুনবেন এবং এটাও বলেছে মেহেদি ভাই বলেছে যে আপনাকে এটা পাঠাবে। তো আপনি আমার কথাগুলো যদি শুনে থাকেন তাহলে প্লিজ আমি আপনাকে সাজেস্ট করবো যে দেখেন, আমি অনেক মানুষের জীবনের গল্প আমার জীবনে পেয়েছি, হাজার হাজার মানুষের জীবনের গল্প, এবং প্রতিদিন 8-10টা করে মানুষ আমাকে গল্প লিখে পাঠায়। আমি তাদের ওই গল্প থেকে যে এক্সপিরিয়েন্স পেয়েছি সেটা নিয়ে আপনাকে বলতে পারি যে আপনার আগের স্বামীর কাছে গেলে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না, কোনোদিন আপনি ভালো হতে পারবেন না, আপনার স্বামী আপনাকে কখনো ভালো রাখবে না। মানে আগের স্বামী, মেহেদি ভাইয়ের কাছে আসেন, আগের স্বামীকে সম্পূর্ণ ছেড়ে দিন। 2 নৌকায় পা দিয়ে কখনো নদী পার হওয়া যায় না বোন। রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনি ফিরে আসেন। আর দর্শক বন্ধুরা, মেহেদি ভাইয়ের সাথে আমি ফোনে কথা বলেছি, আমি বলেছি যে আপনার বউকে আপনার ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেখেন, হয়তো বুঝালে সে বুঝতে পারে। আর আপনাদেরকেও বলছি যারা হচ্ছে আমার এই গল্পটা এতক্ষণ পর্যন্ত শুনেছিলেন, আপনাদের মাঝেও তো একটা বুদ্ধি আছে, আমি জানি আপনারা অনেক বেশি ইন্টেলিজেন্ট। এখন আপনাদের মানে মেহেদি ভাই আসলে কী করা উচিত, আপনার কমেন্টস বক্সে মেহেদি ভাইকে লিখতে পারেন, মেহেদি ভাই আপনাদের কমেন্টসগুলো পড়বে এবং যথাসম্ভব হলে মেহেদি ভাই নিজেই রিপ্লাই করবে। সো আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে আসলে মানে মেহেদি ভাইয়ের এখন কী করা উচিত। বাট আমার কাছে এই মুহূর্তে কোনো রকম সলিউশন নাই। ওই একটা জিনিস আমার মাথায় আসছে, আমি অনেকে বললাম যে আপনার বউকে বুঝিয়ে বলেন, বউকে বুঝালে হয়তো বউ ভালো হয়ে যেতে পারে। এতটুকুই দর্শক বন্ধুরা, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।